আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা অডিটিং অ্যান্ড ট্যাক্সেশন এই কোর্সটির টোটাল কম্প্রিহেন্সিভ ইনকামের আন্ডারে যতগুলো ম্যাথস আছে প্রত্যেকটি ম্যাথস ইনশাল্লাহ ম্যানুয়ালি করা শিখব। সো আমরা প্রত্যেকটি লেকচারে সুইচ করছি, প্রত্যেকটি লেকচার ইন ডেপথ লার্নিং অ্যানালাইসিস ইনশাল্লাহ আমরা জানতে পারবো যদি আমরা লেকচার্সগুলো এবং ভিডিওস বা টিউটোরিয়ালসগুলো ফুললি দেখি বা কমপ্লিট করি। আসসালামু আলাইকুম। আজকে আমরা অডিটিং অ্যান্ড ট্যাক্সেশন এই কোর্সটির ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ অফ ট্যাক্সেশনের কিংবা কম্প্রিহেন্সিভ ইনকামের একটি ম্যাথ ইনশাল্লাহ শিখব। একটি কম্প্রিহেন্সিভ ম্যাথ ইনশাল্লাহ শিখব যেখানে অনেক কিছু ইনক্লুডেড থাকবে। ঠিক আছে, সো আমরা শুরু করছি। ওকে, আমি আশা করছি ইনশাল্লাহ স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, সো ফার্স্টে আমরা কোশ্চেনটা ভালো করে পড়ি। আসেন আমরা কোশ্চেনটা ভালো করে পড়ি। এখানে বলা আছে, মিস্টার চৌধুরী is a professor of accounting in a renowned private university of Bangladesh. He has turned 70 in 2024. During the 12 months ended 30 June 2024, he received the following income. Okay, সো আমাদের উপরোক্ত এগুলো ছিল ইনফরমেশন এবং তারপর শুরু হয়ে গেছে আমাদের ম্যাথ, স্যালারি, ইনকাম, ইন্টারেস্ট অন সিকিউরিটিস, এগুলো সিকোয়েন্সিয়াল আমাদের এক একটা ম্যাথ। এই যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এগুলো এক একটা ম্যাথ। বাট তার আগে ইনফরমেশন কিন্তু এতটুকু দেওয়া আছে ওই পার্সেন্টার সম্পর্কে। ওকে, সো আমাদের কম্প্রিহেন্সিভ ইনকাম বের করার প্রসেস হচ্ছে আমাদের ফার্স্টে আমাদের এসএসসির নামটা বের করা। সো কোশ্চেনে কিন্তু আমাদের দেওয়া আছে এসএসসির নাম হচ্ছে মিস্টার চৌধুরী, তাই না? কোশ্চেনে দেওয়া আছে এসএসসির নাম হচ্ছে মিস্টার চৌধুরী। সো আমরা ফার্স্টে এসএসসির নাম দিব হচ্ছে মিস্টার চৌধুরী লিখলাম। এরপরে আমাদের কম্প্রিহেন্সিভ ইনকাম বের করার প্রসেস হচ্ছে ইনকাম ইয়ারটা বের করা। ঠিক আছে, এখন দেখি কোশ্চেনে কি কোথাও বলা আছে ইনকাম ইয়ার। হি হ্যাজ টার্নড 17/20/24. During the 12 months ended 30 June 2024, he received the following income. কোথাও বলা নেই ইনকাম ইয়ার স্পেসিফিকলি, বাট একটা হিন্ট দেওয়া আছে যে 12-month পিরিয়ড এন্ডেড 30 জুন 2024, মানে 12 মান্থ 30 জুন 2024 শেষ হয়েছে। স্পেসিফিকলি বলা না থাকলেও যেহেতু একটা হিন্ট দেওয়া আছে আমরা বুঝতে পারছি যে ইনকাম ইয়ার শেষ হচ্ছে 2024 সালে। এখন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। সবসময় মাথায় রাখবো ইনকাম ইয়ার যদি বলা না থাকে তাহলে আমরা লেটেস্ট ইনকাম ইয়ারটা ধরবো। কিভাবে? যেমন ধরেন এখন হচ্ছে 25 সাল, নেক্সট হবে হচ্ছে 26 সাল। সো এখনও তো 26 সাল আসেনি, সো আমরা 25 সালে স্টে করা অবস্থায় আমরা ইনকাম ইয়ার ধরবো 2023 আর 24, যদি কোশ্চেনে কিছু স্পেসিফিকলি বলা না থাকে তাহলে। আর বলা থাকলে তো বলা থাকলোই, বলা না থাকলে আমরা ধরবো 23 আর 24, আবার 26-এ গেলে আমরা ধরবো 24 আর 25 ইনকাম ইয়ার, এরকম। ঠিক আছে, আর সব সময় মনে রাখবো আমরা 23 আর 24 তো ইনকাম ইয়ার ধরছি। ইনকাম ইয়ার সব সময় শুরু হবে জুলাইয়ের 1 তারিখ থেকে, এটা সিস্টেম, এবং শেষ হবে 30th জুনে, এটাও সিস্টেম। ওকে, সো আমাদের ইনকাম ইয়ার স্পেসিফিকলি বলা নেই, কিন্তু বলা আছে যে ইনকাম ইয়ার শেষ হচ্ছে 12 মান্থ ইনকাম ইয়ার অলওয়েজ 12 মান্থ হবে, কিন্তু শুরুটা হবে জুলাইয়ের 1 তারিখে, শেষ হবে 30 জুনে। সো আমাদের ইনকাম ইয়ার শেষ হচ্ছে 30 জুন 2024 সালে। সো আমাদের ইনকাম ইয়ার তাহলে আমরা ধরবো কি 2023-24। এই যে ইনকাম ইয়ার আমরা ধরেছি 2023-24, এই যে এখানে বলা আছে 24-এ শেষ হচ্ছে, তার মানে 24-এ শেষ হচ্ছে আর শুরু হচ্ছে 2023-এ। সো আমরা ধরবো কি সিস্টেম ওয়াইজ যে জুলাইয়ের 1 তারিখ, 2023 সালের জুলাইয়ের 1 আর 2024 সালের জুনের 30 তারিখ, এটা গেল ইনকাম ইয়ার। এরপর আমরা অ্যাসেসমেন্ট ইয়ারটা লিখবো। অ্যাসেসমেন্ট ইয়ারটা আমাদের কম্প্রিহেন্সিভ ইনকামে স্পেসিফিকলি কাজে লাগে না, বাট স্টিল অ্যাসেসমেন্ট ইয়ারটা ফর সেফটি ইস্যু আর ফর ইনফরমেটিভ ইস্যু এটা আমাদের দিয়ে রাখা ইজ বেটার। সো আমরা অ্যাসেসমেন্ট ইয়ারটাও দিয়ে রাখছি। অ্যাসেসমেন্ট ইয়ারটার ক্ষেত্রে সবসময় মাথায় রাখবো ইনকাম ইয়ার আমরা যেটা ধরেছি সেটার সাথে জাস্ট +1 করে দিলেই হবে। 2023-এর সাথে +1 করলে 2024, 2024-এর সাথে +1 করলে 2025, দ্যাটস ইট, আর কিছুই না। ওকে, এখন আমরা ফার্স্টের ইনফরমেটিভ কিছু জায়গাতে গেলাম, এখন আমাদের ম্যাথটা শুরু হবে। আমরা জাস্ট প্রথমে এসএসসি কি লিখলাম, ইনকাম ইয়ার কোনটা সেটা লিখলাম, ইনকাম ইয়ারের মানগুলো ঠিকঠাক করলাম, অ্যাসেসমেন্ট ইয়ার লিখলাম। এখন আমরা স্যালারি ইনকাম বের করব। সো ডিটারমিনেশন অফ স্যালারি ইনকাম।
ডিটারমিনেশন অফ স্যালারি ইনকাম বা ইনকাম ফ্রম স্যালারি দ্য সেম থিং। আমরা এখন ডিটারমাইন করব ইনকাম ফ্রম স্যালারি। সো কম্প্রিহেন্সিভ ইনকামের ফার্স্ট পোর্শন হচ্ছে আমাদের ইনকাম ফ্রম স্যালারি। ওকে, সো এখানে আমরা দেখি প্রথমে বলা আছে স্যালারি ইনকাম। ওকে, আমরা হচ্ছে 30 জুন 2024 হি রিসিভ দি ফলোয়িং ইনকাম, এতটুকু পর্যন্ত ইনফরমেশন ছিল, এখান থেকে আমাদের ম্যাথ শুরু। সো স্যালারি ইনকামে ফার্স্টে বলা আছে হি জয়েন্ড অন আ পে স্কেল অফ 60,000 হাইফেন 12,000 হাইফেন 1,80,000 অন জুলাই 2021, ডেট অফ ইনক্রিমেন্ট মার্চ 1। অল রাইট, এখন আমরা বেসিক ইনকাম ক্যালকুলেট করা শিখব। আসেন, ফার্স্টে বলা আছে যে উনি হচ্ছে জয়েন করেছেন কোম্পানি, পে স্কেল ছিল 60,000 টাকা, 12,000 হাইফেন 12,000 হাইফেন হচ্ছে 1,80,000। এটার মানে কি আমরা একটু বুঝি। উনি কোম্পানিতে জয়েন করেছেন 60,000 টাকা দিয়ে, ঠিক আছে, এবং ওনার যখনই ইনক্রিমেন্ট হবে তখন 12,000 টাকা ওনার ইনক্রিমেন্ট হবে। এটা সিস্টেম বলে দিচ্ছে। মাঝখানে যে টাকাটা সেটা ইনক্রিমেন্ট ভ্যালু, প্রথমে যে টাকাটা সেটা হচ্ছে জয়নিং ভ্যালু, আর শেষে যে টাকা 1,80,000 এটা হচ্ছে ওনার টোটাল টাকা। মানে ওনার টোটাল টাকা কখনোই 1,80,000 বেশি হতে পারবে না, এটা বলা আছে। ওকে, অন জুলাই 2021। আর জুলাই 2021 উনি জয়েন করেছেন, সেটা আর কি বলা আছে, এজন্য এটা দিয়েছে। আর ডেট অফ ইনক্রিমেন্ট বলা আছে মার্চের 1 তারিখে। সো আমরা এখন সুন্দর মতো বেসিক ইনকাম ক্যালকুলেট করি। বেসিক ইনকাম ক্যালকুলেট করতে হবে ইনক্রিমেন্ট থেকে সব কিছু মিলে। সো কীভাবে বেসিক ইনকাম ক্যালকুলেট করব, এই যে আমাদের যে হি জয়েন্ট এটা দেওয়া আছে, এই স্টেটমেন্টটার বেসিসে আমরা বেসিক ইনকাম ক্যালকুলেট করব। এটাকে বেসিকলি বলে হচ্ছে বেসিক ইনকাম, ঠিক আছে, এই যে এটাকে বলা হচ্ছে বেসিক ইনকাম। ওকে, বেসিক ইনকামের জন্য আমাদের কিছু ইনফরমেশন ফার্স্টে লিখে রাখবো যেন আমাদের ক্যালকুলেশনে কোনো ঝামেলা না পোহাতে হয়। সো ফার্স্টে আমাদের বলা আছে জয়নিং ডেট জুলাই 2021। সো জয়নিং ডেট হচ্ছে 2021 সালের জুলাইয়ের 1 তারিখ। জুলাই বলা আর জুলাইয়ের 1 তারিখ একই কথা, এখানে 1 তারিখ মেনশন করা নেই, বাট জুলাইয়ে জয়েন করেছেন মানে 1 তারিখেই করেছেন, যেহেতু আমাদের ইনকাম ইয়ার নর্মালি 1 তারিখে শুরু হয়। সো জুলাই 1। ওকে, এরপর আমরা ইনক্রিমেন্ট ডেটটা লিখবো। ইনক্রিমেন্ট ডেটটা আমাদের বলা আছে মার্চের 1 তারিখ। সো মার্চের 1 তারিখ হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ডেট, সুন্দর মতো। এরপর আমরা ইনকাম ইয়ার লিখবো। ইনকাম ইয়ার তো আমরা শুরুতেই দেখেছি কোনটা ছিল, 2023-24, এবং মান্থটা এখানে মেনশন করে দিব জুলাই 1 এবং জুন 30। এবার আমাদের বেসিক ইনকাম আসবে, ঠিক আছে। ওকে, বেসিক ইনকাম আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। বেসিক ইনকাম আমাদের দুটো খণ্ডে বের করতে হয়, একটা বছরের প্রথম অর্ধে আর একটা বছরের মানে ইয়ারের দ্বিতীয় অর্ধে আর কি। সো আমরা এখন প্রথম অর্ধ, এই যে এতটুকু প্রথম অর্ধ, এতটুকু দ্বিতীয় অর্ধ। এখন আমরা ফার্স্টে প্রথম অর্ধ বের করা দেখি। ওকে, প্রথম অর্ধ আমরা কিভাবে বের করব দেখেন, এটা ক্যালকুলেট করা খুবই সহজ। শুনলে একটু ক্রিটিক্যাল মনে হতে পারে, বাট একটু মনোযোগ দিয়ে শুনলে, একটু প্র্যাকটিস করলে এটা খুবই ইজিয়ার হয়ে যায়। আমরা একটু ঠান্ডা মাথায় শুনি। আমাদের হচ্ছে ইনক্রিমেন্ট ডেটটা মার্চের 1 তারিখে। ইনক্রিমেন্ট ডেট হচ্ছে মার্চের 1 তারিখে। সো বেসিক ইনকাম ক্যালকুলেট করার ক্ষেত্রে আমরা সব সময় ইনক্রিমেন্ট ডেট থেকে শুরু করব। সো আমাদের জয়েনিং অ্যামাউন্ট ছিল 60,000, এটা সুন্দর মতো আমরা লিখবো 60,000, কারণ এটা জয়েনিং অ্যামাউন্ট প্লাস দিব। আমাদের তো 2 খণ্ডে বের করতে হবে, তাই না? আমরা এখন প্রথম খণ্ড বের করছি। প্রথম খণ্ড বের করার জন্য ফার্স্টে 60,000 জয়েনিং ভ্যালিউ প্লাস আমাদের যে ইনক্রিমেন্ট ভ্যালু ছিল 12,000 সেটা লিখব। সেটা লিখলাম। এবার হচ্ছে ইনক্রিমেন্টটা কত করে হয়েছে সেটা বের করতে হবে। বেসিক্যালি আমাদের দুটো খণ্ডে ইনক্রিমেন্ট বের করতে হবে। সো 12,000 হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ভ্যালু, 12,000 হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ভ্যালু। এখন হচ্ছে আমরা বের করব। সো ইনক্রিমেন্ট আমাদের শুরু হয় মার্চের 1 তারিখ। আমরা সবসময় মনে রাখবো ইনক্রিমেন্ট কিন্তু 1 বছর আগে হয় না। যেমন ধরেন কোশ্চেনে কোথাও বলা নেই যে ইনক্রিমেন্টটা কবে হবে, বাট আমরা কিছু বলা না থাকলে এটা আমাদের ধরে নিতে হবে যে 1 বছর পর হচ্ছে নর্মালি ইনক্রিমেন্ট হয়। সো উনি জয়েন করেছেন 2021 জুলাইয়ের 1 তারিখে, ওনার ইনক্রিমেন্ট হয়েছে মার্চের 1 তারিখে, ঠিক আছে। সো উনি তো 2021 সালে কোনো মার্চই পাচ্ছেন না, তাই না?
2021 সালে তো ওনার ইনক্রিমেন্ট হওয়ার প্রশ্নই আসে না। এখন দেখি 2022 সালের মার্চে। 2022 সালের মার্চে কি 1 বছর হয়েছে? না, হয়নি। কারণ উনি জয়েন করেছেন 2021 জুলাইয়ের 1 তারিখে। সো 2022 মার্চে তো 1 বছর হয়নি। 2022 মার্চে 6-7 মাস হয়েছে বা 8-9 মাস। সো জুলাই আসতে এখনো দেরি আছে। এপ্রিল, মে, জুন, তারপর জুলাই আসে। আরও 3 মাস পরে আসে। সো 1 বছর হয়নি। তাহলে 2022 উনি জয়েন করেছেন 2021 জুলাইয়ের 1-এ। 2022 মার্চে ওনার কোনো ইনক্রিমেন্ট হয়নি, কারণ 1 বছর তখনও হয়নি। 2023 মার্চের 1 তারিখে কিন্তু ওনার একটা ইনক্রিমেন্ট হয়েছে। সো ইনক্রিমেন্ট নাম্বার 1। ওকে, এখন মাথায় রাখি যে প্রথম অর্ধ আমরা ক্যালকুলেট করছি। প্রথম অর্ধ ক্যালকুলেট করার সময় আমাদের ইনকাম ইয়ার যেই বছরে শুরু হচ্ছে সেই বছরেই কিন্তু ইনক্রিমেন্টটা থেমে যাবে। সো 2023 মার্চের 1 তারিখে ওনার ইনক্রিমেন্ট হচ্ছে। সো 2023 মার্চের 1-এ যেহেতু ওনার ইনক্রিমেন্ট হচ্ছে এবং 2023 যেহেতু ইনকাম ইয়ার, সো এখানে স্টপ করবো আমরা, আমাদের আর যাওয়ার কিছুই নাই। ঠিক আছে, যদি ধরেন এটা 2024 হতো তাহলে 2023 একবার ইনক্রিমেন্ট হতো, 2024 একবার হতো। বাট এটা তো মার্চের 1 তারিখে সেই থেমে যাচ্ছে, মানে 2023 হচ্ছে আমাদের ইনকাম ইয়ার। সো আমাদের একবার ইনক্রিমেন্ট হয়েছে। সো 60,000 তো জয়েনিং ভ্যালু প্লাস 12,000 হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালু, ইন্টু হচ্ছে 1 হবে। 1 দেওয়া না দেওয়া একই কথা, এই জন্য আমরা আর 1 দেইনি। ওকে, এখন আমরা ইনক্রিমেন্টের ভ্যালু সুন্দর মতো ক্যালকুলেট করলাম যে কবার ইনক্রিমেন্টটা হয়েছে প্রথম অর্থে, সেটা ক্যালকুলেট করলাম। এবার তো আমাদের ইনক্রিমেন্টের বেসিসে মান্থটা ক্যালকুলেট করতে হবে। সেটা কিভাবে করব? সো প্রথম অর্ধের জন্য 2023 আচ্ছা, আমরা কিন্তু এখন মান্থ ক্যালকুলেট করছি, একটু মনোযোগ দিয়ে শুনি। সো 2023 মার্চে ওনার একবার ইনক্রিমেন্ট হয়েছে, ভালো কথা। এখন 2023 ইনকাম ইয়ার শুরু হয় জুলাইয়ের 1 তারিখ থেকে। হ্যাঁ, 2023 ইনকাম ইয়ার যখন থেকে শুরু হচ্ছে সেই মান্থ থেকে শুরু করে ইনক্রিমেন্ট পর্যন্ত আমরা ক্যালকুলেট করব। ঠিক আছে, আমরা কিন্তু মান্থের ক্যালকুলেশনটা বলছি, এতক্ষণ ছিল ইনক্রিমেন্টের ক্যালকুলেশন। ইনক্রিমেন্টের ক্যালকুলেশনটা 2023 এসে স্টপ করলো। এবার আমরা মান্থ ক্যালকুলেট করব। 2023 জুলাইয়ের 1-এ আমাদের হচ্ছে ইনক্রিমেন্টটা হয়েছে। সো 2023 জুলাইয়ের 1 তারিখ থেকে 2024 মার্চ পর্যন্ত ক্যালকুলেটটা করতে হবে মাসটা। সো 2023 জুলাই পুরোটা, অগাস্ট পুরোটা, সেপ্টেম্বর পুরোটা, অক্টোবর পুরোটা, নভেম্বর পুরোটা, ডিসেম্বর পুরোটা, জানুয়ারি পুরোটা, ফেব্রুয়ারি পুরোটা, আর মার্চের 1 তারিখ। সো মার্চ আসেইনি, তার মানে আমাদের 8 মাস এসেছে। সো ইন্টু 8 দিয়েছি। ঠিক আছে, এটা গেল প্রথম অর্ধের ক্যালকুলেশন। এখন সেকেন্ড অর্ধের ক্যালকুলেশনে আমরা আসি। 60,000 হচ্ছে জয়েনিং ভ্যালু প্লাস 12,000 হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট ভ্যালু, ইন্টু আমাদের কত আসবে সেটা আমরা দেখি সেকেন্ড অর্ধের ক্যালকুলেশনে। ইনক্রিমেন্টের ক্যালকুলেশন কিন্তু এটা। প্রথমে আমরা 12,000 হচ্ছে ইনক্রিমেন্ট ভ্যালু, এটার সঙ্গে আমরা প্রথমে ইনক্রিমেন্ট ক্যালকুলেশন করব, তারপর মান্থ ক্যালকুলেশন করব। ইনক্রিমেন্ট ক্যালকুলেশনটা যেভাবে সেভাবেই, জাস্ট একটু হালকা একটু ডিফারেন্সিয়েশন আসবে। যেমন ধরেন ইনক্রিমেন্টটা হয়েছে কবে? 2021 জুলাইয়ে তো জয়েন করলো। সো 2021 কোনো মার্চ পায়নি, ইনক্রিমেন্ট মার্চে হয়, সো মার্চ পায়নি। 2022 মার্চ আমরা ধরবো না, কারণ তখন 1 বছর হয়নি। তার মানে 2023 প্রথম ইনক্রিমেন্টটা হয়েছে। খুব ভালো কথা, 2023 মার্চে প্রথম ইনক্রিমেন্ট হয়েছে। এরপর আমরা 2024 মার্চও ধরবো। সেকেন্ড অর্ধের ক্ষেত্রে কিন্তু এটা নিয়ম। প্রথম অর্ধের ক্ষেত্রে কিন্তু আমরা ইনকাম ইয়ার যখন শুরু হচ্ছে, 2023 সাল হোক, 24 হোক, 25 যাই হোক, ইনকাম ইয়ার যখন শুরু হচ্ছে জাস্ট সেই বছরে এসে স্টপ করব। আর দ্বিতীয় অর্ধের জন্য ইনকাম ইয়ার যখন শুরু হচ্ছে এবং ইনকাম ইয়ার যখন শেষ হচ্ছে দুটোই আসবে। সো প্রথম অর্ধের জন্য ইনকাম ইয়ার যখন শুরু হচ্ছে তখন আসছে, আর দ্বিতীয় অর্ধের জন্য শুরু শেষ দুটোই আসছে। সো 2024ও আসবে। সো 2023 মার্চের 1 তারিখে আমাদের একবার ইনক্রিমেন্ট হয়েছে। 2022 তো ধরিনি, কারণ 2022 1 বছর হয়নি। সো 2023 মার্চের 1 তারিখে আমাদের একবার ইনক্রিমেন্ট, আবার 2024 মার্চের 1 তারিখে আমাদের আরেকবার ইনক্রিমেন্ট। সো টোটাল দুবার ইনক্রিমেন্ট হয়েছে। এখন 2024 মার্চের, এখন একটু মনোযোগ দিয়ে শুনি। আমরা তো এখন মাত্র ইনক্রিমেন্ট ক্যালকুলেট করলাম সেকেন্ড অর্ধের জন্য, ইন্টু 2। এখন তো মান্থ ক্যালকুলেট করতে হবে। সো এখানে মান্থ ক্যালকুলেট কিভাবে করব? এখানে মান্থ ক্যালকুলেট করতে হবে আমাদের, যেমন ধরেন আমাদের হচ্ছে মার্চের 1 তারিখে ইনক্রিমেন্ট, 2024 মার্চের 1 তারিখে আমাদের সেকেন্ড ইনক্রিমেন্ট হয়েছে। এখন
সেই মার্চের ইনক্রিমেন্ট ডেট, মার্চের 1 তারিখ হচ্ছে ইনক্রিমেন্ট ডেট, সেই ডেট থেকে ইনকাম ইয়ারের ডেট পর্যন্ত ক্যালকুলেট করব। তাহলে মার্চের 1 তারিখ থেকে জুলাইয়ের 1 তারিখ পর্যন্ত আমাদের ক্যালকুলেট করতে হবে। ওকে, সো মার্চ আসে পুরোটা, এপ্রিল আসে পুরোটা, মে আসে পুরোটা, জুন আসে পুরোটা, আর জুলাইয়ের 1 তারিখ ধরবো না, কারণ 1 তারিখ তো মাত্র হলো, এখানে কিছুই আসে না। জুলাইয়ের 1 তারিখ মাত্র আমরা লিখলাম, এখানে কোনো কিছু এখনো ইনক্লুডেড হয়নি। সো আমাদের 4 মাস আসে ইন্টু 4। ওকে, এখন প্রথম অর্ধের ক্যালকুলেশনটা কিভাবে হবে? প্রথম অর্ধের 60,000 প্লাস 12,000 যোগ করে যেটা আসবে সেটার সাথে 8 গুণ করবো, আবার 60,000 প্লাস 12,000 ইন্টু 2 যেটা আসে 24,000, আর হচ্ছে আপনাদের 60,000 যোগ করলে 84,000 হয়, সেটার সাথে আবার 4 গুণ করবো। সো আলাদা আলাদাভাবে দুটো ভ্যালু আসে, এই দুটো যোগ করলে আমাদের সুন্দর মতো 9,12,000 আসে। এটা হচ্ছে আমাদের বেসিক ইনকাম। ওকে, আমি আশা করছি ইনশাল্লাহ আমরা বুঝতে পেরেছি। সো আমাদের বেসিক ইনকামটা আসে হচ্ছে কত আসে? 9,12,000 টাকা আসে। সো হি জয়েন্ড অন আ পে স্কেল অফ এত 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 অন জুলাই 2021, ডেট অফ ইনক্রিমেন্ট মার্চ 1। সো আমাদের হচ্ছে বেসিক ইনকাম আসে হচ্ছে 9,12,000 টাকা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ডিয়ারনেস অ্যালাওয়েন্স দেখি। বাকিগুলো প্রথমটা বোঝাটাই ডিফিকাল্ট বলবো না, বাট অনেক সিস্টেম্যাটিক আর কি। ডিফিকাল্ট আমাদের মনে হয় অনেক সিস্টেম দেখে, এটা একটু প্র্যাকটিস করলেই দেখবেন যে এটা অনেক মজা লাগছে, এটা কিছুই না। ডিয়ারনেস অ্যালাউন্স হচ্ছে 10% অফ বেসিক ইনকাম, বিএস মানে বেসিক স্যালারি। সো আমাদের বেসিক স্যালারি বা বেসিক ইনকাম এসেছে 9,12,000 টাকা, সেটার উপর আমরা 10% ধরবো হচ্ছে আমাদের ডিয়ারনেস অ্যালাউন্স হিসেবে। তাহলে সেটার উপর 10% ধরলে আমাদের কত আসে? যে 9,12,000 ইন্টু 10%, 91,200 আমাদের ডিয়ারনেস অ্যালাউন্স এটা আসে। এখন হচ্ছে আমরা ফেস্টিভ্যাল বোনাস বের করবো। কোশ্চেনে বলা আছে নেক্সট ওয়ান, two festival bonuses each equals to 2 times a month's basic salary. All right, এবার বেসিক ইনকাম ক্যালকুলেট করাটা দেখে আসেন। ওকে, কোশ্চেনে বলা আছে, বাট কোশ্চেনে কিন্তু কোনো জায়গায় বলা নেই যে মানে আমরা ফেস্টিভ্যাল, এখানে আমরা প্র্যাকটিক্যালি চিন্তা করি ফেস্টিভ্যাল বোনাস মানে কি, মানে কোনো উৎসবের জন্য বা কোনো ফেস্টিভ্যালের জন্য আমাদেরকে বোনাস দেওয়া হচ্ছে, সেটা একটা টাকা দেওয়া হচ্ছে, কিন্তু বলা তো নেই যে কত টাকা দেওয়া হচ্ছে। কিছু যদি বলা না থাকে তাহলে আমরা বেসিক ইনকামে 2টা অর্ধ থাকে না, বেসিক ইনকামে দুটো অর্ধের টাকাটা নিব। এখানে বলেছে 2 ফেস্টিভ্যাল বোনাসেস, মানে ফেস্টিভ্যাল বোনাস 2টো দিচ্ছে, আর আমরা বেসিক ইনকাম ক্যালকুলেট করি 2 ভাগে। সো আমরা বেসিক ইনকামের প্রথম অর্ধেকের জন্য একটা নিব, দ্বিতীয় অর্ধেকের জন্য আরেকটা ফেস্টিভ্যাল বোনাস নিব, কারণ কোশ্চেনে বলা নেই আমাদের কত টাকা। না বলা থাকলে আমরা বেসিক ইনকামের একটা অর্ধেক নিব, আরেকটা অর্ধেক নিব, 2টা ফেস্টিভ্যাল বোনাস হয়ে গেল। আর বলা আছে ইচ ইকুয়ালস টু 2 টাইমস, মানে আমরা যেই দুটো টাকা নিচ্ছি আর কি, সেই দুটো টাকার সঙ্গে আলাদা আলাদা করে 2 গুণ দিতে হবে। 2 টাইমস বলা হচ্ছে মানে আলাদা আলাদাভাবে 2 গুণ দিলে যে ভ্যালুটা আসে সেটাই আমাদের বেসিক্যালি ফেস্টিভ্যাল বোনাস। সো ফেস্টিভ্যাল বোনাসের জন্য প্রথমে হচ্ছে আমরা প্রথম অর্ধেকের টাকা নিব, এই যে 60,000 প্লাস 12,000 যে ভ্যালুটা পুরোটা আসে সেটা নিব, আসে হচ্ছে 72,000। সো প্রথম অর্ধেকের টাকা একবার আমরা নিব, ফেস্টিভ্যাল বোনাস 1 এটা, আবার দ্বিতীয় অর্ধেকের টাকা আমরা আরেকবার নিব, ফেস্টিভ্যাল বোনাস 2 এটা। সো এটা বলে দিন, কোশ্চেনে মেনশন করে দিলে ভালো যদি সময় পান, যে আই হ্যাভ টেকেন দ্যাট অ্যাজ যে I have taken first portion of basic income as festival income 1 and the basic income 2 as festival bonus 2 or festival income or bonus 2 এভাবে যাই হোক। সো আমাদের হচ্ছে প্রথম অর্ধেকের টাকা হচ্ছে 72,000 এতটুকু, দ্বিতীয় অর্ধেকের টাকা হচ্ছে 84,000। সো আমরা দুটোই নিচ্ছি, আর এটা ফেস্টিভ্যাল বোনাস 1, এটা ফেস্টিভ্যাল বোনাস 2। ফেস্টিভ্যাল বোনাস 1 72,000 ইন্টু 2, কারণ 2 টাইমস বলা আছে, আবার ফেস্টিভ্যাল বোনাস 2 হচ্ছে 84,000, এই যে 84,000 ইন্টু হচ্ছে 2, কারণ 2 টাইমস বলা আছে। আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করে এই ভ্যালুগুলো আসে বা যোগ করে দেবো টোটাল, তাহলে আসে 3,12,000। এখন হচ্ছে আমাদের ফেস্টিভ্যাল বোনাস, এই যে দেখেন ফেস্টিভ্যাল বোনাসের টাকা 3,12,000 টাকা আসছে। ওকে, এখন আমাদের মেডিকেল অ্যালাওয়েন্স বলা আছে। মেডিকেল অ্যালাওয়েন্স কোশ্চেনে চলে যাই। মেডিকেল অ্যালাওয়েন্স হচ্ছে টাকা 20,000 পার মান্থ। ওকে, তার মানে পার মান্থ বা এক মাসের টাকা হচ্ছে 20,000।
এটা ইজি। 1 মাসের টাকা 20,000 হলে এখন আমরা 12 মাসের টাকা বের করব, মানে ইয়ারলি বের করব। সো 20,000 ইন্টু 12 দিলে আপনাদের মেডিকেল অ্যালাওয়েন্স অ্যানুয়ালি বা ইয়ারলি চলে আসবে। সো মেডিকেল অ্যালাওয়েন্স 20,000 ইন্টু 12 আমাদের কত আসে? 24 লাখ টাকা চলে আসে। ওকে, এখন বলা আছে কোশ্চেনে, ওকে হ্যাঁ, মেডিকেল অ্যালাউন্সের পরে হচ্ছে আ কার হ্যাজ বিন প্রোভাইডেড টু হিম ফর অফিসিয়াল অ্যান্ড পার্সোনাল ইউজ। ওকে, আচ্ছা দেখেন, এখানে যদি শুধুমাত্র অফিসিয়াল বলা থাকতো তাহলে কিন্তু এটা আমরা ইনকাম হিসেবে আনতাম না, কারণ এটা আমি অফিসিয়াল পারপাসে ইউজ করছি। কিন্তু অফিসিয়াল এবং পার্সোনাল যখন দুটোই মেনশন করা থাকবে তখন তো আমি অফিসের কাজেও ইউজ করছি আবার পার্সোনাল কাজেও ইউজ করছি আমি। সো এটা আমার ইনকাম হিসেবে আসবে। এখন আমরা এটাও ইনকাম হিসেবে ক্যালকুলেট করব, কিন্তু কিভাবে? এখানে কোনো ভ্যালু তো দেওয়া নেই, এখানে ভ্যালু দেওয়া নেই, বাট একটা ইনফরমেশন দেওয়া আছে, আ কার 2000 সিসি, এই ইনফরমেশনটা দেওয়া আছে। এখন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ দেখেন, কারের ক্ষেত্রে কিন্তু কার ইউসেজের ক্ষেত্রে আপনাদের কোনো ভ্যালু দেওয়া থাকবে না কোশ্চেনে, জাস্ট সিসি বলা থাকবে। সো এটা আমাদেরকে মনে রাখতে হবে যে এতটুকু, এতটুকু আমাদের মনে রাখতে হবে। আমাদের সিসি যখন কোশ্চেনে বলা থাকবে 15,000-এর কম, তো 15,000-এর কম বলা থাকলে আমরা অ্যামাউন্ট ধরবো 15,000 টাকা পার মান্থের বেসিসে। সিসি যদি আমাদের বলা থাকে কোশ্চেনে 1500 থেকে 2000, তাহলে আমরা টাকা ধরবো 20,000 টাকা পার মান্থ। কোশ্চেনে যদি বলা থাকে সিসি 2000 থেকে 2500, তাহলে আমরা পার মান্থের ভ্যালু ধরবো হচ্ছে 30,000 টাকা। কোশ্চেনে যদি বলা থাকে সিসি 2500-র বেশি, সেক্ষেত্রে আমরা ধরবো হচ্ছে পার মান্থের টাকা 50,000। এভাবে হবে। এটা একটা মনে রাখতে হবে, দেখছি এটা কিছুই না। ওকে, এখন হচ্ছে কোশ্চেনে কি বলা আছে, 2000 সিসি বলা আছে। সো 1500 থেকে 2000 আমরা তো দেখেছিলামই, ইফ আই এম নট রং 20,000। 20,000, ওকে। সো আমাদের বলা আছে আ কার 2000 সিসি, 2000 সিসি মানে আমাদের পার মান্থের ভ্যালু হবে 20,000 টাকা। সো পার মান্থ 20,000 হলে অ্যানুয়ালি আমাদের আসে হচ্ছে 20,000 ইন্টু 12। কার ইউসেজ 20,000 ইন্টু 12 কত? এটাও 24 লাখ টাকাই আসছে, যে 24 লাখ টাকা আসছে। ওকে, এখন বলা আছে সাবস্ক্রিপশন টু আরপিএফ 10%, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন অলসো সেম। সো এটা হচ্ছে আরপিএফ এ হচ্ছে একটা সাবস্ক্রিপশনে তাদের একটা কন্ট্রিবিউশন আছে, একটা জায়গাতে সাবস্ক্রিপশনে আরপিএফ এ তাদের একটা কন্ট্রিবিউশন আছে। এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা আছে এমপ্লয়েরও সেম কন্ট্রিবিউশন আছে। আমরা শুধু হচ্ছে এখানে এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা আসবে। এমপ্লয়ার মানে হচ্ছে এই যে মিস্টার চৌধুরী, এমপ্লয়ার মানে হচ্ছে মিস্টার চৌধুরী। সো ইনকাম বের করার ক্ষেত্রে তো আমরা মিস্টার চৌধুরীর ইনকাম বের করছি, সো এর জন্য আমাদের এমপ্লয়ারের কন্ট্রিবিউশনটা আসবে। কিন্তু এখানে সাবস্ক্রিপশন টু আরপিএফ 10%, এটা এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন অলসো সেম, মানে হচ্ছে এখানে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনেরই সেম অ্যামাউন্টের কন্ট্রিবিউশন আছে, বাট আমাদের ইনকামে শুধুমাত্র এমপ্লয়ারেরটা আসবে। সো এটা ইজি হিসাব। এরা হচ্ছে আমাদের বেসিক ইনকাম 9,12,000 ইন্টু 10% দিলে যেটা আসে সেটাই। সো এমপ্লয়ারের কন্ট্রিবিউশন শুধু টু আরপিএফ 9,12,000 ইন্টু 10%, 91,200 এটা আসলো। এমপ্লয়েরটা এটা এখানে আসে না, এমপ্লয়ে শুধুমাত্র এমপ্লয়ারেরটা আসে হচ্ছে ইনকামে, আর এমপ্লয়ার দুজনেরটাই আসে হচ্ছে ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স, ওটা পরে আমরা দেখছি। ওকে, এখন হচ্ছে সাবস্ক্রিপশন টু আরপিএফটা চলে গেল। এখন হচ্ছে হি ইজ provided with fully furnished apartment rental value of which is 3,60,000 per amount। ঠিক আছে, সো ওনাকে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট দেওয়া হয়েছে যেটা রেন্টাল ভ্যালু হচ্ছে 3,60,000 টাকা। ঠিক আছে, খুব সুন্দর কথা। এখন আরেকটা ইনফরমেশন দেওয়া আছে নিচে যে ইউনিভার্সিটি ডিডাক্টস 20% অফ হিজ বেসিক ভ্যালু ফর দিস পারপাস, মানে এই যে এই স্টেটমেন্টটার জন্য, ফর দিস পারপাস বলতে ওপরের স্টেটমেন্টটা বোঝানো হচ্ছে, ওপরের স্টেটমেন্টের জন্য ইউনিভার্সিটি 20% বাদ দিয়ে দিচ্ছে তার বেসিক স্যালারি থেকে। সো এখন আমরা এটা একটু ক্যালকুলেট করব।
সো আমাদের বেসিক্যালি হচ্ছে অ্যানুয়াল ভ্যালু দেওয়া আছে 3,60,000 টাকা। রেন্টাল ভ্যালু বা অ্যানুয়াল ভ্যালু যা বলি সেটা দেওয়া আছে 3,60,000 টাকা। ঠিক আছে, এই যে রেন্টাল ভ্যালু বা অ্যানুয়াল ভ্যালু যা বলি সেটা দেওয়া আছে 3,60,000 টাকা। সেটা থেকে সুন্দর মতো ইউনিভার্সিটি ডিডাক্ট করে দিয়েছে 20% টাকা বেসিক স্যালারি হিসেবে। সো আমাদের বেসিক স্যালারি হচ্ছে 9,12,000 টাকা, সেটা ইন্টু 20% যত আসে সেটা ইন্টু 20% যত আসে সেটা আমরা বাদ দিয়ে যে ভ্যালুটা আসবে সেটা আমরা ইনকাম হিসেবে আনবো, কারণ ইউনিভার্সিটি ডিডাক্ট করে দিয়েছে এই ভ্যালুটা। আচ্ছা আমরা একটু ক্যালকুলেট করি আসেন, ইউনিভার্সিটি কতবার দিয়েছে। ইউনিভার্সিটি হচ্ছে 20% ডিডাক্ট করেছে তার বেসিক ইনকাম থেকে, 20% বাদ দিয়েছে অফিস বেসিক স্যালারি। সো এই যে দাঁড়ান, ওকে, এটার সাথে হচ্ছে আমাদের বেসিক স্যালারি গুণ হবে। বেসিক স্যালারি হচ্ছে 9,12,000। এই যে দেখেন 1,82,400, ঠিক আছে, এই যে 1,82,400। ওকে, এটা বাদ দিলে থাকে আমাদের 1,77,600। এখন আমাদের হচ্ছে ফার্নিশ অ্যাপার্টমেন্টের ভ্যালু আসবে হচ্ছে 1,77,600 সুন্দর মতো, ঠিক আছে। ওকে, সো ফার্নিশ অ্যামাউন্টের ভ্যালু আমাদের এসেছে 1,77,600 টাকা। ওকে, সো আমাদের হি ইজ প্রোভাইডেড উইথ ফুললি ফার্নিশড অ্যাপার্টমেন্ট, এটা থেকে আমরা বেসিক স্যালারি ডিডাক্ট করে আমাদের 1,77,600 টাকা ইনকাম হিসেবে এসেছে। এখন বাকি আছে ইউনিভার্সিটি রিইম্বার্সেস দ্য ইউটিলিটি বিল অফ মিস্টার চৌধুরী টাকা এত। রিইম্বার্সেস বলতে এটা তার আর্নিংয়ে বোঝানো হচ্ছে, এটা অ্যানুয়ালি মান্থলি কিছুই বলা নেই, সো আমরা এটা অ্যানুয়ালি ধরবো যেহেতু কিছু বলা নেই। সো 24,000 পুরোটাই আসবে। আবার দেখেন এন্টারটেনমেন্ট অ্যালাউন্স গিভেন টু হিম টাকা 50,000, এটাও অ্যানুয়ালি মান্থলি বলা নেই, সো এটা আমরা অ্যানুয়ালি ধরবো, 50,000 টাকা আসবে। আর এন্টারটেনমেন্ট অ্যালাউন্স তো নর্মালি একবারই দেওয়া হয়, সো এটা আমাদের অ্যানুয়ালি এমনিও আসবে। সো আমাদের এই যে দেখেন 24,000 আর 50,000 এসেছে, গেল। এখন আমরা যত ইনকাম বের করলাম এখন পর্যন্ত সবগুলো যোগ করে দিব, সবগুলো যোগ করে দিলে আসে 21,38,000 টাকা, ঠিক আছে। এখন আমরা একটু মনোযোগ দিয়ে শুনি, আমাদের টোটাল ইনকাম ফ্রম স্যালারি হচ্ছে 21,38,000 টাকা এসেছে। এখন এটা থেকে কিন্তু আমাদের সিস্টেম ওয়াইজ ট্যাক্স বাদ দিতে হবে। কিভাবে ট্যাক্স বাদ দিতে হয় সবসময় মনে রাখবো, আমাদের টোটাল স্যালারি ইনকাম যত টাকা এসেছে সেটা ইন্টু 1/3 করার পরে যে ভ্যালুটা আসে সেই ভ্যালুটা কিংবা 5 লাখ টাকার মধ্যে যেটা ছোট সেটা আমরা ট্যাক্স হিসেবে বাদ দিব। এখন দেখেন 21,38,000 টাকা, এই যে 1/3 of salary in or 5 lakhs whichever is lesser. সো 21,38,000 টাকার এক ভাগ 3 করলে হয় হচ্ছে 7,12,667 টাকা, আর থাকে 5 লাখ, এটা নিয়ম। এই দুটার মধ্যে যেটা বেশি ছোট সেটা পিক করব, লোয়ারটা পিক করব। লোয়ারটা হচ্ছে 5 লাখ টাকা, সো আমরা 5 লাখ টাকা পিক করব ট্যাক্স হিসেবে, আমরা বাদ দিয়ে দিব, তাহলে থাকে 16,38,000। এটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম স্যালারি। সো এখন হচ্ছে আমরা ইনশাল্লাহ ইন্টারেস্ট অন সিকিউরিটিসটা শিখবো, কীভাবে ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিসটা বের করে, ঠিক আছে। আমাদের হচ্ছে এতটুকু পোর্শন ইন্টারেস্ট অন সিকিউরিটিসের জন্য দেওয়া আছে, এতটুকু পোর্শন। ওকে, ফার্স্ট পার্টিকুলার্স হচ্ছে ইন্টারেস্ট অন 10% অন ট্যাক্স এক্সেম্পট গভর্নমেন্ট সিকিউরিটিস টাকা 10,000। ওকে, আমরা একটু মনোযোগ দিয়ে একটা জিনিস শুনি, যেই সিকিউরিটিসগুলো গভর্নমেন্টের আন্ডারে হয় সেগুলো কিন্তু আসে না ইনকাম হিসেবে, গভর্নমেন্ট সিকিউরিটিস ইনকাম হিসেবে কখনোই আসবে না, ঠিক আছে। সো আমরা কি করব, এটা একবার হচ্ছে লিখব আমাদের অ্যান্সার স্ক্রিপ্টে, তারপর আবার হচ্ছে ট্যাক্স এক্সামশন করে দিয়ে হচ্ছে বাদ দিয়ে দেবো, বেসিক্যালি এটা আসলো না। তো এখন কিভাবে করেছি দেখেন, গভর্নমেন্ট সিকিউরিটিসটা ফার্স্টে আমরা লিখেছি 10,000 টাকা, এরপর মাইনাস ডিডাক্ট করেছি আমরা ট্যাক্স এক্সেমশন, ডিডাক্ট করেছি সেম ভ্যালুটা 10,000 টাকা, তাহলে হচ্ছে আমরা 10,000 টাকা একবার লিখলাম, আবার 10,000 টাকা বাদ দিলাম। সো বেসিকলি আমাদের কিন্তু
গভর্নমেন্ট সিকিউরিটিসটা থাকলো না, সেই টাকাটি আমরা ট্যাক্স এক্সেম্পশন হিসেবে বাদ দিয়ে দিয়েছি। ওকে, এখন আমরা ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস টাকা 9,500, এইটা ছিল হচ্ছে ট্যাক্স এক্সাম্পট। ওয়ার্ড শোয়িংয়ের ক্ষেত্রে একটু মনোযোগী হতে হবে যে ট্যাক্স এক্সাম্পট বললে সেটা আসে না, আর ট্যাক্সেবল বললে সেটা আসে। সো ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস এটা আসবে, বিকজ এটা ট্যাক্সেবল, আর ওটা ছিল ট্যাক্স এক্সাম্পশন। গভর্নমেন্ট সিকিউরিটিস আসবে না যখন সেটা ট্যাক্স এক্সাম্পশন, আর ট্যাক্সেবল হলে সেটা আমরা গভর্নমেন্ট সিকিউরিটিস হিসেবে আর ধরছি না, সেটাকে আমরা ট্যাক্সেবল ইনকাম হিসেবে ধরবো। সো আমাদের হচ্ছে একটু দাঁড়ান, আমি স্ক্রিনটা ক্লিয়ার করে নিই। ওকে, এখন আই হোপ দেখা যাচ্ছে ইনশাল্লাহ। ওকে, সো আমাদের ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিসে এটা আমাদের ইনকাম হিসেবে আসবে। কিভাবে ইনকাম হিসেবে আসবে? এখন হচ্ছে আমাদের মনে রাখতে হবে, যখনই আমরা কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া থাকবে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিসের জন্য, সেটার 90% আমরা ট্যাক্সেবল ধরবো, বাকি 90% বা 95%, মোস্ট অফ দ্য টাইমস আমরা আসলে 95% ধরি। সো 95% বা 90% ধরবো, আর বাকি 5 বা 10% যা থাকে সেটা ট্যাক্স, আর বাকি টাকা 95% বা 90% সেটা বেসিক্যালি আমাদের ইনকাম, ট্যাক্সেবল ইনকাম। সো 9,500 ইন্টু 100, প্রসেসটা এরকম, 9,500 ইন্টু 100 ভাগ 95, ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হবে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস। ওটা বেসিক্যালি আর্নিংটা, ট্যাক্সেবল ইনকামটা। সো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিসটা হচ্ছে আপনাদের 9,500 ইন্টু 100 ভাগ 95। সো এটা হচ্ছে আমাদের ক্যালকুলেট করে 10,000 টাকা আসে। এটা থেকে আবার আমরা ব্যাংক চার্জেস বাদ দিব, কিন্তু ব্যাংক চার্জেস কীভাবে বাদ দিব সেটা আমরা লাস্টে ক্যালকুলেট করা শিখবো। সো আমরা এখানে ডিডাক্ট করে মাইনাস সাইন দিয়ে ব্যাংক চার্জেস লিখে ফাঁকা রাখবো এই জায়গাটা, পরে এটা ক্যালকুলেশনটা আমরা দেখব। ক্যালকুলেশনটা বেসিক্যালি আমাদের শেষে করলেই ভালো হয়, শেষে করে, মানে এখন তো শিখছি, বাট আমরা এক্সামের সময় শেষে করে লিখলেই হচ্ছে বেটার হবে, কারণ মিডলে করাটা একটু ডিফিকাল্ট। এখন হচ্ছে আমাদের নেক্সট আইটেমটা ইন্টারেস্ট অন 12% ডিবেঞ্চার্স টাকা 19,000। ডিবেঞ্চার্সও আমাদের আসবে ইনকাম হিসেবে। কিভাবে আসবে? সো বেসিকলি হচ্ছে আমরা এখানেও হচ্ছে ডিবেঞ্চারের ওপর যে ভ্যালুটা কোশ্চেনে দেওয়া থাকবে সেটার আর্নিংটা বা ইনকামটা আমাদের বের করতে হবে। 90% বা 95% হচ্ছে আমরা ইনকাম ধরবো এই 19,000 টাকার, ঠিক আছে? এখানে কত পার্সেন্ট ধরেছে? এখানেও 95%ই ধরেছে, ঠিক আছে? সো আমাদের 19,000 ভ্যালু দেওয়া আছে ইন্টু 100 বাই 95, ক্যালকুলেট করে যেটা আসবে সেটা হচ্ছে ইনকাম অন ডিবেঞ্চার্স, এটা দিতে পারি আমরা। ওকে, সো আমাদের অথবা ইন্টারেস্ট অন ডিবেঞ্চার সেটা আসে হচ্ছে 19,000 ইন্টু 100 ভাগ 95, এটা আসে হচ্ছে আমাদের 20,000 টাকা ক্যালকুলেট করে। এটা থেকে আবার আমাদের ব্যাংক চার্জেস বাদ দিব। বেসিক্যালি আমরা সেগুলো থেকে ব্যাংক চার্জেসটা বাদ দিচ্ছি যেগুলো আমাদের ইনকাম হিসেবে আসছে সেগুলো। সো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ আসলো, তারপর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স আসলো, এগুলো থেকে ব্যাংক চার্জেস বাদ দিব। কীভাবে হবে সেটা আমরা লাস্টে দেখব। এখন হচ্ছে আমাদের আরেকটা আইটেম আসে ইনকাম ফ্রম জিরো কুপন বন্ড টাকা এত। এই ভ্যালুটাও প্রথমটার মতোই, এটাও আসবে না। ট্যাক্স এক্সেম্পশন গভর্নমেন্ট সিকিউরিটিজ যেরকম আসে না, এটাও আসে না। এটা জাস্ট আমরা জিরো কুপন বন্ডটা লিখবো 15,000 টাকা, আবার ডিডাক্ট করে দিব জিরো কুপন বন্ড 15,000 টাকা। সো এই দুটো বেসিক্যালি আসে না ইনকাম হিসেবে। এখন আমরা তো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ থেকে ব্যাংক চার্জ বাদ দিচ্ছি, ডিবেঞ্চার থেকেও ব্যাংক চার্জ বাদ দিচ্ছি। ডিবেঞ্চার থেকে আরেকটা জিনিস বাদ যাবে। কী বাদ যাবে আসেন দেখি। দ্য ব্যাংক হ্যাজ চার্জ আ কমিশন অফ টাকা 3,000 ফর কালেক্টিং দিস ইন্টারেস্ট। এটা কমিশন, এটা আমাদের ব্যাংক চার্জ বের করার জন্য কমিশনটা বেসিক্যালি লাগে, এটা এখন আসবে না। সো ফার্দার মোর মিস্টার চৌধুরী হ্যাজ টেকেন অ্যান 8% লোন of 50,000 to purchase the debentures. So 50,000 to purchase মানে 50,000 টাকার উপর 8% লোন নেওয়া হয়েছে। সো 50,000 ইন্টু 8% ক্যালকুলেট করে যেটা আসে সেটা ব্যাংক লোন, সেটা আমরা বাদ দিব ডিবেঞ্চার থেকে। এই যে দেখেন, ব্যাংক লোন বাদ দিলাম আমরা ডিবেঞ্চার থেকে, 4,000 টাকা বাদ দিচ্ছি।
জিরো কুপন বন্ড দেখেন 15,000 লিখলাম, আবার বাদ দিয়ে দিলাম, এরকম প্রসেসই কিন্তু। এখন আমরা দেখি যে ব্যাংক চার্জ কীভাবে বের করব। সো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য একবার আমরা ব্যাংক চার্জ বের করব, আবার হচ্ছে আমরা ডিবেঞ্চারের জন্য ব্যাংক চার্জ বের করব। এখন আমরা দেখি ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য কিভাবে ব্যাংক চার্জ বের করব। ওকে, সো একটা জিনিস একটু মাথায় রাখি, যতগুলো পার্টিকুলার্স দেওয়া আছে আমাদের ইন্টারেস্ট অন সিকিউরিটিসে, প্রত্যেকটা পার্টিকুলার্সের ক্যালকুলেটেড ভ্যালিউটা আমাদের লাগবে। মানে আর একটু ক্লিয়ার করি, যেমন ধরেন গভর্নমেন্ট সিকিউরিটিস তো আসেনি, জিরো কুপন বন্ড তো আসেনি, কিন্তু ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস এসেছে, আবার ডিবেঞ্চার্সও এসেছে। সো ট্যাক্স এক্সাম্পশন গভর্নমেন্ট সিকিউরিটিস এটা আমরা কোশ্চেনে যা দেওয়া আছে অ্যান্সার স্ক্রিপ্টে আমরা সেটাই লিখেছি। আবার জিরো কুপন বন্ড কোশ্চেনে যা দেওয়া আছে অ্যান্সার স্ক্রিপ্টে সেটাই লিখেছি, এই দুটোই সেটা লিখে আমরা বাদ দিয়ে দিয়েছি। সো বেসিকলি হচ্ছে আমাদের এই দুটো ভ্যালু কোশ্চেনে যা অ্যান্সার স্ক্রিপ্টেও তা, সো এটা একই জিনিসই আসবে। কিন্তু ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস এবং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স, এই দুটো কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা আসবে না, কারণ কোশ্চেনে যেটা দেওয়া আছে অ্যান্সার স্ক্রিপ্টে ক্যালকুলেট করার পরে ভিন্ন ভ্যালু এসেছে 10,000 আর 20,000। সো এটা হচ্ছে আমাদের কোশ্চেনারটা আসবে। সো আমি এই ক্যালকুলেশনটা কিসের ক্ষেত্রে বলছি, আমি এটা ব্যাংক চার্জেসের ক্ষেত্রে বলছি। এখন ব্যাংক চার্জেসটা আমরা কিভাবে বের করব মনোযোগ দিয়ে দেখি। ব্যাংক চার্জেস আমাদের লাগবে হচ্ছে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য লাগবে, আবার ডিবেঞ্চারের জন্য লাগবে। ফার্স্টে আমরা ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য বের করি। সো ফার্স্টে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের জন্য আমাদের এখানে দ্য ব্যাংক হ্যাজ চার্জড কমিশন অফ টাকা 3,000, এই ভ্যালুটা লাগবে কমিশনের টাকা। এটা ন্যাচারালি 3,000 ইন্টু, আমরা যেহেতু ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের হচ্ছে ব্যাংক চার্জ বের করছি, সো ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের অ্যান্সার স্ক্রিপ্টে যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করেছি সেটা লাগবে, সেটা হচ্ছে 10,000। সো কমিশন 3,000 ইন্টু 10,000 বাই, এতক্ষণ যেটা এক্সপ্লেন করলাম বাই সেটা আসবে। সো বাই কি আসবে, ইন্টারেস্ট অন ট্যাক্স এক্সাম্পশন গভর্নমেন্ট সিকিউরিটিস, এটা কোশ্চেন আর অ্যান্সার স্ক্রিপ্টে একই ভ্যালু, সো আমরা 10,000 নিয়ে নিব, প্লাস ইন্টারেস্ট অন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস, এটা অ্যান্সার স্ক্রিপ্টে হচ্ছে 10,000 টাকা, সো এটা আমরা 10,000 নিব। আবার দেখেন ডিবেঞ্চার হচ্ছে অ্যান্সার স্ক্রিপ্টে 10,000 টাকা, সরি 20,000 টাকা, এটা আমরা 20,000 নিব। এটা কোশ্চেনে ছিল 19,000 টাকা, বাট অ্যান্সার স্ক্রিপ্টে 20,000 টাকা, সো এটা আমরা 20,000 নিব। এটা 10,000 নিয়েছি, এটা 10,000 নিয়েছি, এটা 20,000 নিয়েছি। আর জিরো কুপন বন্ড, এটা কোশ্চেন অ্যান্সার স্ক্রিপ্ট দুটোতেই 15,000 টাকা, সো এটা আমরা 15,000 নিব। সো এখন এই চারটা ক্যালকুলেট করব। সো 10,000 প্লাস 10,000 প্লাস 20,000 প্লাস 15,000, তারপরে টোটালটা হবে হচ্ছে 55,000, সেটা নিচে থাকবে। দেখেন ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের ব্যাংক চার্জ বের করছি আমরা 3,000 ইন্টু 10,000, এই যে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের টোটাল ভ্যালু ছিল 10,000 বাই 55,000। কীভাবে বের হলো ওটা তো বলেই দিলাম, এটা 545.45 আসছে। সো 545.45 হচ্ছে আমরা ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজের ব্যাংক চার্জ হিসেবে বাদ দিয়ে দিব। এবার ইন্টারেস্ট অন ডিবেঞ্চার একদম সেম, 3,000 কমিশন হিসেবে উপরে আসবে, আর নিচে 55,000, এই দুটার কোনো ভিন্নতা থাকবে না, একই থাকবে, জাস্ট মাল্টিপ্লাইড হবে হচ্ছে 20,000 দিয়ে। কেন, কারণ ডিবেঞ্চার আমরা অ্যান্সার স্ক্রিপ্টে ক্যালকুলেট করেছি হচ্ছে এই যে 19,000 ইন্টু 100 বাই 95, তারপর আমাদের 20,000 আসে, এই জন্য ইন্টু 20,000, সো ক্যালকুলেট করে 1,090 আসে, এটা আমরা হচ্ছে ব্যাংক চার্জেস হিসেবে বাদ দিয়ে দিব। সো ডিবেঞ্চার থেকে বেসিক্যালি আমাদের ব্যাংক চার্জেস বাদ যাবে, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস থেকে আমাদের শুধু ব্যাংক চার্জেস বাদ যাবে, আর ডিবেঞ্চার্স থেকে আমাদের ব্যাংক চার্জেস বাদ যাবে। ব্যাংক চার্জেস তো বাদ যাবেই, পাশাপাশি ব্যাংক লোনও বাদ যাবে। সো এই দুটো থেকে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস আর ডিবেঞ্চার, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স থেকে আমাদের ব্যাংক চার্জেস বাদ যাবে ফর শিওর। আর ডিবেঞ্চার্স থেকে একটা এক্সট্রা জিনিস বাদ যাবে যদি কোশ্চেনে ব্যাংক লোনের বিষয় থাকে তাহলে। সো ডিবেঞ্চার থেকে আমরা এই দুটো জিনিস বাদ দিয়ে দিলাম। এখন আমরা যা যা বাদ দিচ্ছি ক্যালকুলেট করলেই শেষ। এই যে দেখেন 10,000, এটা কিন্তু আসলো না, ট্যাক্স এক্সাম্পশন আমরা দেখিয়ে দিলাম গভর্নমেন্ট সিকিউরিটিস, সো এটা 0, এটা তো আমরা ফার্স্টেই বলেছি এটা আসবে না। এরপর আমাদের ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস ক্যালকুলেট করে আসে 10,000 টাকা, সেটা থেকে ব্যাংক চার্জেস আমরা বাদ দিলে 545.45 বাদ দিলে থাকে হচ্ছে 9,454.545। এরপর ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স হচ্ছে 20,000 টাকা ক্যালকুলেট করে এটা আসে, এটা থেকে আবার আমরা ব্যাংক চার্জেস বাদ দিব 1,091, আবার আমরা ব্যাংক লোন বাদ দিব 4,000, সো 20,000 থেকে দুটো বাদ দিলে থাকে 14,909 টাকা।
এরপর জিরো কুপন বন্ড 15,000 টাকা, এটা থেকে আমরা ট্যাক্স এক্সাম্পশন বাদ দিয়ে দিয়েছি 15,000 টাকা, একই অ্যামাউন্ট, কারণ আমরা জানি জিরো কুপন বন্ড আসে না, তাই না? এই জন্য আমরা টোটাল ভ্যালুটাই ট্যাক্স এক্সাম্পশন করে বাদ দিয়ে দিব, যেটা আসে না সেটা আমরা ট্যাক্স এক্সাম্পশন করে টোটাল ভ্যালুটাই বাদ দিয়ে দিব, তাহলে জিরো থাকে। সো ফাইনাল ভ্যালু আমাদের 9,454.545 আর হচ্ছে 14,909, এই দুটো যোগ করে আমাদের আসে 24,363 প্রবাবলি 55। সো এটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম ইন্টারেস্ট অন সিকিউরিটিস, আর এই দুটো তো নোট দেখিয়েছি। সো আমাদের টোটাল ভ্যালু বেসিক্যালি এটা 24,363.55। এখন আমরা ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ইনশাল্লাহ দেখব। সেটা কিভাবে দেখবো দেখেন, আসেন। কোশ্চেনে বলা আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, এখান থেকে স্টার্ট হয়েছে। ওকে, সো সিন্স মিস্টার চৌধুরী কি কি ইনফরমেশন দেওয়া আছে আমরা পড়ি। সিন্স মিস্টার চৌধুরী ইজ রেসাইডিং in the university provided apartment, ইউনিভার্সিটির যেই অ্যাপার্টমেন্ট দিয়েছে সেখানে থাকছে। হি রেন্টেড আউট হিজ ওন বিল্ডিং, উনি ওনার নিজের বিল্ডিং রেন্ট দিয়েছে। উনি ইউনিভার্সিটি যে অ্যাপার্টমেন্টটা দিয়েছে উনি তো ওখানে থাকছে, বাট উনি নিজের অ্যাপার্টমেন্ট আছে না, সেটা উনি রেন্ট দিয়েছে। সেটার ক্যালকুলেশনটা এখন আমরা করবো যে যেটা রেন্ট দিয়েছে সেটার বেসিসে কেমন আর্নিং হচ্ছে। সো হি রেন্টেড আউট হিজ ওন বিল্ডিং, দ্য মিউনিসিপ্যাল ভ্যালিউ অফ হুইচ ইজ টাকা 24 lakhs, মানে তিনি যে বিল্ডিংটা তিনি নিজের বিল্ডিংটা রেন্ট দিয়েছেন সেটার মিউনিসিপ্যাল ভ্যালিউ হচ্ছে 24 lakhs টাকা। ওকে, আবার দ্য অ্যাপার্টমেন্ট কনসিস্ট অফ 12 flats of which 2 flats have been used by the owner of for his family residence. ওকে, এখন এটা আমরা একটু মনোযোগ দিয়ে দেখি, কঠিন কিছুই না, মজার, যদি বুঝতে পারি খুবই মজার। ওকে, সো দ্য মিউনিসিপ্যাল ভ্যালিউ, প্রথমে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে একদম প্রথমে আমাদের মিউনিসিপ্যাল ভ্যালিউটা লাগে, ঠিক আছে? সো দ্য মিউনিসিপ্যাল ভ্যালিউ অফ হিজ ফ্ল্যাট, হ্যাঁ, সো আমরা জাস্ট মিউনিসিপ্যাল ভ্যালু লিখলেই হবে। সো মিউনিসিপ্যাল ভ্যালুটা বেসিক্যালি 24 lakhs টাকা। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা তো পুরো 24 লাখ টাকা দিতে পারবো না। কেন? কারণ দ্য apartment consists of 12 flats of which 2 flats have been used by the owner for his family residence, মানে টোটাল 12টা ফ্ল্যাট আছে। এটা একটু মনোযোগ দিয়ে দেখি, বুঝলে যে কোনো ফ্ল্যাট দেওয়া থাকলেই আমরা ক্যালকুলেশনটা করতে পারবো ইনশাল্লাহ। সো এখানে 12 ফ্ল্যাট দেওয়া আছে, এর মধ্যে উনি হচ্ছে 2টো ফ্ল্যাট ইউজ করেছেন, হ্যাঁ, বাই দ্য ওনার ফর হিজ ফ্যামিলি, মানে তার ফ্যামিলির যে কোনো ওনার বা তার ফ্যামিলির যে কেউ ইউজ করেছে। সো বেসিকলি ফ্যামিলি মেম্বার্স বা আমরা নিজেরা যখন ইউজ করি তখন আমরা তো সেটা থাকার জন্য ইউজ করছি, সেখান থেকে তো কোনো আর্নিং আসবে না ফর শিওর, তাই না? এটা তো আমরা কোনো আর্নিং পারপাসে করছি না, এটা আমরা থাকার জন্য বা হচ্ছে নিজেদের বাসস্থানের জন্য করছি। সো এটার থেকে কোনো আর্নিংই আসবে না, কিন্তু এই 2 ফ্ল্যাটস থেকে কোনো আর্নিংই আসবে না। বাট টোটাল 12টা ফ্ল্যাটের মধ্যে 2টো ফ্ল্যাট থেকে যেহেতু আমরা নিজেদের জন্য ইউজ করছি কোনো আর্নিং আসবে না, কিন্তু আরও থাকে তো 10টা ফ্ল্যাট। 12টা ফ্ল্যাটের মধ্যে 2টো ফ্ল্যাট নিজেদের জন্য ইউজ করছি, এই 2 বাদ দিয়েই থাকে 10টা ফ্ল্যাট। 10টা ফ্ল্যাট তো আমরা ভাড়া দিচ্ছি, ওখান থেকে তো আর্নিং ফর শিওর আসবে। সো all other flats have been rented out for a monthly rent of টাকা 25,000। এখানে আমরা আসছি, বাট তার আগে মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেশনটা দেখি। মিউনিসিপ্যাল ভ্যালু 24 lakhs দেওয়া আছে 12টা ফ্ল্যাটের জন্য, ঠিক আছে? এখন আমরা মিউনিসিপ্যাল ভ্যালুটা ক্যালকুলেট করব কিভাবে? 10টা ফ্ল্যাটের জন্য। এটা সিম্পল হিসাব যে 12টা ফ্ল্যাটের জন্য দেওয়া আছে, কিন্তু আমরা অ্যাকচুয়ালি ভাড়া দিচ্ছি 10টা ফ্ল্যাট আর 2টো ফ্ল্যাট নিজেদের জন্য ইউজ করছি, তাহলে আমাদের সেভাবেই ক্যালকুলেশনটা বের করতে হবে। সো 24 lakhs টাকাটার সঙ্গে হচ্ছে আমরা 10 গুণ দিব, কারণ আমরা 10টা ফ্ল্যাট ইউজ করছি এজন্য। সো ইন্টু 10 হবে, বাই 12 হবে, কারণ আমাদের হচ্ছে টোটাল ফ্ল্যাটের সংখ্যা 12 এজন্য। এরপর যে ভ্যালুটা আসবে সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মিউনিসিপ্যাল ভ্যালু। এই যে দেখেন 24 lakhs টাকা আমাদের টোটাল টাকা, ইন্টু হচ্ছে 10, কারণ আমরা 10টা ফ্ল্যাট ইউজ করছি এজন্য, বাই 12 মানে হচ্ছে টোটাল ফ্ল্যাটের সংখ্যা। ধরেন টোটাল ফ্ল্যাটের সংখ্যা কথার কথা এখানে 12 আছে, এটা যদি 25 থাকতো তাহলে বাই 25 দিতাম আমরা। সো এইভাবে আমাদের ক্যালকুলেশনটা হবে। সো 24 লাখের সাথে আপনারা 10 গুণ দিয়ে 12 দিয়ে ভাগ দিলেই ভ্যালুটা চলে আসবে। এখন হচ্ছে ওকে,
So 2 flats have been used by the owner for his family residence. All other flats, okay, municipal value ক্যালকুলেশনটা সুন্দর মতো চলে গেল। এখন all other flats have been rented out for a monthly rent of 25,000. ওকে, সো এইটা বেসিকলি আমরা একটু মনে রাখবো যে যখনই আমাদের হচ্ছে মান্থলি রেন্টের কথা বলা হবে, তখনই মান্থলি রেন্ট, আচ্ছা আমাদের মান্থলি রেন্ট একটা ভ্যালিউ দেয়া থাকবে, ঠিক আছে, আমাদের একটা মান্থলি রেন্ট দেয়া থাকবে, সেটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে কোশ্চেনে। আমাদের যেই মান্থলি রেন্টটা দেয়া থাকবে সেটা আমাদের অ্যানুয়ালি বের করতে হবে। প্রথমে তো আমরা এতক্ষণ মিউনিসিপ্যাল ভ্যালু বের করলাম, এখন হচ্ছে আমাদের একটা মান্থলি রেন্ট কোশ্চেনে দেয়া আছে, সেটা আমাদের অ্যানুয়াল ভ্যালুটা বের করতে হবে। কিভাবে বের করব? কোশ্চেনে মান্থলি রেন্ট দেওয়া আছে 25,000 টাকা, সেটা ইন্টু আমরা টোটাল কটা ফ্ল্যাট ইউজ করছি, টোটাল 10টা ফ্ল্যাট ইউজ করছি, সুন্দর মতো 25,000 ইন্টু 10 হবে। এরপর আমরা মান্থলি রেন্ট দেওয়া আছে 25,000 টাকা, কিন্তু আমরা বের করব আলটিমেটলি অ্যানুয়াল ভ্যালিউটা বের করব বা অ্যানুয়াল রেন্টটা বের করব। অ্যানুয়াল মানে হচ্ছে 1 বছর সমান 12 মাস, তাহলে স্বাভাবিকভাবে অ্যানুয়ালি বের করার জন্য আমাদের ইন্টু 12 দিতে হবে। সো 25,000 ইন্টু 10 ইন্টু 12, সো আমাদের সুন্দর মতো অ্যানুয়াল ভ্যালিউ চলে আসলো। দেখেন এই যে 25,000 দেওয়া ছিল, ইন্টু 10 মানে হচ্ছে টোটাল 10 ফ্ল্যাটস, ইন্টু 12 হচ্ছে টোটাল 12 মাস, ক্যালকুলেট করে 30 লাখ টাকা আসে। এখন একটু মনোযোগ দিয়ে দেখি, মিউনিসিপ্যাল ভ্যালিউ আর অ্যানুয়াল ভ্যালুর মধ্যে আমরা দুটো তো আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করলাম। প্রথমে মিউনিসিপ্যাল ভ্যালু ক্যালকুলেট করলাম, কোশ্চেনেই দেওয়া ছিল না, এই যে আমাদের কোথায় গেল, এই যে মিউনিসিপ্যাল ভ্যালু এটা দেওয়া ছিল। এরপর হচ্ছে আমাদের একটা মান্থলি রেন্ট দেওয়া ছিল, যেটা আমরা অ্যানুয়ালি বের করেছি। এখন আমাদের এই দুটো ভ্যালু ক্যালকুলেট করে যেটা বের করেছি, সেই দুটো ভ্যালুর মধ্যে হায়ার যেটা, সেটা আমরা লিখবো, যেটা হায়ার সেটা লিখবো, দুটোর মধ্যে যে কোনো একটা নিব এবং যেটা হায়ার সেটা নিব, সেটা পিক করব। সো 30 লাখ আমরা পিক করেছি। ওকে, সুন্দর মতো গেল 30 লাখ। এখন আমরা আসি ডিডাকশনের বিষয়ে। ডিডাকশনের বিষয়ে আমরা আসছি, তার আগে আমি বলে নেই যে আমাদের টোটাল যেই ভ্যালুটা আমরা পিক করলাম মিউনিসিপ্যাল ভ্যালু এবং অ্যানুয়াল ভ্যালুর মধ্যে, যেই ভ্যালুটা আমরা পিক করলাম সেই ভ্যালুটা যত টাকাই হোক না কেন, এখানে ধরেন 30 লাখ টাকা আছে, এটা যত টাকাই হোক, এটা এখন যেহেতু 30 লাখ আছে সেটা বেসিসেই আমরা বলবো। সো এটা 30 লাখ হচ্ছে, 30 লাখ টাকা থেকে আমাদের একটা পোর্শন বাদ দিতে হবে বা ডিডাক্ট করতে হবে। সো কিভাবে আমরা ডিডাকশনটা করব? আমরা মনে রাখবো কোশ্চেনে যদি কিছুই বলা না থাকে, সেক্ষেত্রে আমরা এই যে আমাদের টোটাল যেই আর্নিংটা পিক করলাম আমরা, সেটা অ্যানুয়াল ভ্যালু হোক আর মিউনিসিপ্যাল ভ্যালু হোক, যেটাই হোক না কেন, যে আর্নিংটা আমরা পিক করলাম, সেই আর্নিংটা থেকে আমাদের যে অ্যালাউয়েবল ডিডাকশনটা বাদ দিতে হবে, সেটা কিভাবে করব? সেই আর্নিংটা ইন্টু কোশ্চেনে যদি কিছু বলা না থাকে, সেক্ষেত্রে আমরা 25% ধরবো। আর কোশ্চেনে যদি কমার্শিয়াল পারপাস এটা মেনশন করা থাকে, সেক্ষেত্রে আমরা 30% ধরবো। কোশ্চেনে কিছু বলা নেই স্পেসিফিকলি, অল আদার ফ্ল্যাটস হ্যাভ বিন রেন্টেড আউট ফর আ মান্থলি রেন্ট অফ টাকা 25,000, কিছু বলা নেই, সো আমরা 25% ধরবো। সো 30 লাখ ইন্টু 25%, সো আমাদের মাইনাস বা ডিডাক্ট করতে হবে, মাইনাস সাইন দিয়ে আমাদের ডিডাক্ট করতে হবে, সেটাকে আমরা বলি অ্যালাউয়েবল ডিডাকশনস, যে ডিডাকশনসগুলো অ্যালাউয়েবল সেটা। সো আমাদের 30 লাখ ইন্টু হচ্ছে 25%, সো আমাদের বেসিকলি আসে হচ্ছে 7,50,000 টাকা আসে। এই টাকাটা আমরা অ্যালাউয়েবল ডিডাকশন হিসেবে বাদ দিব, ঠিক আছে? ওকে, এখন আমরা আসি কোশ্চেনে অনেক কিছু দেওয়া আছে, যেমন দেখেন, ওকে, সো ফর আ মান্থলি রেন্ট অফ টাকা 25,000 তো গেল, দেন ফলোয়িং ওয়ার দি এক্সপেন্সেস ফর দি হাউস ইন কারেন্ট। ওকে, সো বেসিকলি আমরা কিন্তু আমাদের টোটাল ইনকামের ওপর 25% ধরে একটা সার্টেন অ্যালাউয়েবল ডিডাকশন বের করে ফেলেছি। ওই অ্যালাউয়েবল ডিডাকশনের মধ্যে জেনারেল ডিডাকশনসগুলো চলে এসেছে, শুধুমাত্র স্পেসিফিক কিছু ডিডাকশনস ছাড়া জেনারেল ডিডাকশনসগুলো অলরেডি চলে এসেছে। সো এখানে কোশ্চেনে আমাদের পড়ে দেখতে হবে যে ডিডাকশনসগুলো আমাদের মনে হবে অ্যাকচুয়ালি, আমি সেটা এখন বলবো যে যেই ডিডাকশনসগুলো অ্যাকচুয়ালি জেনারেলি
হাউস রেন্টের ডিডাকশনের মধ্যে অলরেডি চলে আসে, মানে হাউস রেন্টের ডিডাকশন আমরা ক্যালকুলেট করার পরে কিছু সার্টেন ডিডাকশনস ওই ক্যালকুলেশনের মধ্যেই চলে আসবে, সেটা আর আলাদা করে আমাদের পিক করতে হবে না। যেমন কালার কোটিং অ্যান্ড রিপেয়ার, এটা আমাদের ধরতে হবে না, কারণ আমরা যে পার্সেন্টেজটা নিয়েছি ওখানে অলরেডি এটা চলেই এসেছে, এটা নিয়ম আর কি, এটা চলেই এসেছে। আবার স্যালারি অফ দ্য সিকিউরিটি গার্ডস, এটাও চলে এসেছে। কালার কোটিং অ্যান্ড রিপেয়ার, স্যালারি অফ দ্য সিকিউরিটি গার্ডস, স্যালারি অফ কেয়ারটেকার, স্যালারি, এই দুটো চলে এসেছে। ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা চলে আসেনি, এটা একটু স্পেসিফিক। ওয়াটার অ্যান্ড সিভারেজ চার্জেস, এটাও চলে এসেছে। সো ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসেনি এখানে, শুধু ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসেনি, আর ওয়াটার অ্যান্ড সিভারেজ চার্জেস এটাও চলে এসেছে। এখান থেকে জাস্ট আমরা পাচ্ছি হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম 40,000। সো এটা আমাদের নিতে হবে, কিন্তু কিভাবে নিব এটা আমরা এভাবেই নিতে পারবো না, এটা আমাদের আবার ক্যালকুলেট করে নিতে হবে। ইন্স্যুরেন্স প্রিমিয়াম হচ্ছে 40,000, সেম প্রসেস। 40,000 আমরা 10টা ফ্ল্যাটের জন্য নিচ্ছি, তাই না? আমরা তো 10টা ফ্ল্যাট ভাড়া দিচ্ছি। সো 40,000 ইন্টু 10/12, সেম প্রসেস। তারপর ক্যালকুলেট করে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের ইন্স্যুরেন্স প্রিমিয়াম হিসেবে, এই যে বাদ দিয়ে দিলাম সুন্দর মতো, ঠিক আছে? সো আমাদের এতটুক পর্যন্ত গেল হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, আরও বাকি আছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এখানে জাস্ট আমরা নিয়েছি কোনটা, ইন্স্যুরেন্স প্রিমিয়ামটার, বাকি একটাও নেইনি, ওগুলো অলরেডি আমাদের পার্সেন্টেজ রেটে চলে এসেছে জন্য। এরপর আমাদের ইন্টারেস্ট অন মর্টগেজ, এটাও আমি যতদূর জানি আসে না, হ্যাঁ এটাও আসেনি। ওকে, দাঁড়ান একটু ক্লিয়ার করে নিই। তো ইন্টারেস্ট অন মর্টগেজেস এটাও আসবে না, এটা আসবে না, এটা সিস্টেম আর কি। ইন্টারেস্ট অন মর্টগেজেস এটা হচ্ছে বেসিক্যালি একটা বড় মাপের বা একটা লং টার্ম, একটা কি বলবো, একটা ল্যান্ড মর্টগেজ বা হচ্ছে যে ধার দেয়া নেয়া, এগুলোর বেসিসে একটা ইন্টারেস্ট বোঝাচ্ছে, সো এটা বেসিক্যালি আসবে না। তারপর হচ্ছে সার্ভিস চার্জেস, এটা অলরেডি ইনক্লুডেড, এটাও আসবে না। ইন্টারেস্ট অন মর্টগেজটাও আমরা ধরি ইনক্লুডেড, এটাও আসবে না। সার্ভিস চার্জেসটা আসবে না। ল্যান্ড রেভিনিউ ট্যাক্স আসবে, আদার মেনটেন্যান্স এক্সপেন্স আসবে। সো এখান থেকে দুটো জিনিস আসবে। ল্যান্ড রেভিনিউ ট্যাক্সটা সেমভাবে 20,000 ইন্টু 10/12 একই প্রসেসে ক্যালকুলেট করলাম। আদার মেনটেন্যান্স এক্সপেন্সটা আমরা ওভাবে ক্যালকুলেট করবো না, কারণ আদার মেনটেন্যান্স এক্সপেন্স বলতে আমাদের ফ্ল্যাটসগুলোর বা যে ফ্ল্যাটসগুলো বলতে আমাদের যতগুলো ফ্ল্যাটস আছে সেগুলোর মধ্যে যে কোনো একটা দুইটা ফ্ল্যাটের অ্যাডিশনাল এক্সপেন্স হিসেবে বোঝাচ্ছে। সো এই জন্য আমরা আদার মেনটেন্যান্স এক্সপেন্সটা একটু অন্যভাবে ক্যালকুলেট করব। আদার মেনটেন্যান্স এক্সপেন্সের সাথে সবসময় নিচে একটা স্টেটমেন্ট নর্মালি দেওয়া থাকে, সেই স্টেটমেন্টের বেসিসে হচ্ছে আমরা আদার মেনটেন্যান্স এক্সপেন্সটা ক্যালকুলেট করব। সো আদার মেনটেন্যান্স এক্সপেন্স বেসিক্যালি দেওয়া আছে 25,000 টাকা। এখানে নিচে বলা আছে ওয়ান অফ দি ফ্ল্যাটস রিমেইনড ভ্যাকেন্ট ফর ফার্স্ট 3 months অফ দ্য ইনকাম ইয়ার। ওকে, সো একটা ফ্ল্যাট, ওয়ান অফ দি ফ্ল্যাটস রিমেইনড ভ্যাকেন্ট ফর ফার্স্ট 3 months, একটা ফ্ল্যাট 3 মাসের জন্য ইনকাম ইয়ারের 3 মাসের জন্য একটা ফ্ল্যাট ভ্যাকেন্ট ছিল, আর আদার মেনটেন্যান্স এক্সপেন্সের কস্ট হচ্ছে 25,000 টাকা, মানে ফ্ল্যাটের কস্টই আমরা ধরি 25,000 টাকা। সো সেই 25,000 ইন্টু একটা ফ্ল্যাট ইন্টু 3 মাস, যে ভ্যালুটা আসবে সেটাই আমাদের কস্ট। আদার মেনটেন্যান্স এক্সপেন্স বলতে আমরা এই 25,000 টাকাটা অ্যাডিশনাল খরচ হিসেবে ধরছি, সেই অ্যাডিশনাল খরচটাই বেসিক্যালি আমাদের ফ্ল্যাটসের ভাড়া হিসেবেই ধরছি আমরা, মানে আদার মেনটেন্যান্স এক্সপেন্সটা অ্যাডিশনাল খরচ, সেই অ্যাডিশনাল খরচটাই আমাদের হচ্ছে ফ্ল্যাটসের ভাড়া, ফ্ল্যাটসগুলোর বা যে কোনো একটা স্পেসিফিক ফ্ল্যাটের ভাড়া হিসেবে ধরছি। সো 25,000 ইন্টু 1 ইন্টু 3 আসবে। এই যে দেখেন 25,000 ইন্টু 1 ইন্টু 3 75,000 আসে। এখন আমরা যা যা ক্যালকুলেট করলাম, সো আমাদের টোটাল ইনকাম ছিল 30 লাখ টাকা। এটা থেকে হচ্ছে আমরা অ্যালাউয়েবল ডিডাকশনস এই 30 লাখ ইন্টু 25% করার পরে আমাদের 7,50,000 আসে, এটা আমরা বাদ দিয়ে দিলাম। এটার মধ্যে অনেক কিছুই চলে আসে, আমরা বললাম না যে যা যা কোশ্চেনে আছে বেশিরভাগই, যে কালার কোটিং, এটা আমি লিখেছি কারণ কালার কোটিংটা অ্যালাউয়েবল ডিডাকশনসের মধ্যেই চলে আসে, বা আরও অনেক কিছু ছিল স্যালারিগুলো, ওগুলোও অ্যালাউয়েবল ডিডাকশনসের মধ্যেই চলে আসে, ওটা আর আলাদাভাবে আনতে হবে না। গেল, সো 7,50,000 অলরেডি চলেই আসে। বাকি থাকে হচ্ছে ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, আদার মেনটেন্যান্স এক্সপেন্স, এগুলো আমাদের অ্যাডিশনালি নিতে হবে। সো অ্যালাউয়েবল ডিডাকশনস আমাদের 30 লাখ ইন্টু 25%, 7,50,000 আমরা বাদ দিব। এরপর আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ল্যান্ড রেভিনিউ ট্যাক্স, আদার মেনটেন্যান্স এক্সপেন্স ক্যালকুলেট করার পর যে ভ্যালুগুলো আসবে সেগুলোও বাদ দিব। সো
যতগুলো ডিডাকশনস আছে সবগুলো আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো। ব্র্যাকেট মানে কি মাইনাস সাইন মিন করে। সো সবগুলো ডিডাকশনসগুলো একসাথে যোগ করব। যোগ করে এখানে কোথায় গেল, আচ্ছা এখানে যোগ করে ভ্যালুটা আমি কেটে দিয়েছিলাম কেন বোধহয় ক্যালকুলেশন এরার ছিল। সো টোটালটা যোগ করে আমরা এই টোটাল ভ্যালুটা আবার হচ্ছে ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাহলে সেটা ডিডাকশন বা মাইনাস সাইন মিন করবে। সো টোটাল ভ্যালুটা আনলাম, এরপর এই টোটাল ডিডাকশনটা আমাদের টোটাল আর্নিং থেকে বাদ দিব 30 লাখ টাকা থেকে। তাহলে বাদ দেওয়ার পর 21,25,000 থাকে। এটাই হচ্ছে আমাদের আলটিমেট হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। ঠিক আছে? আচ্ছা, সো আমাদের কতটুকু গেল? আচ্ছা বাচ্চারা আমরা দেখি, এতটুকু পর্যন্ত আমাদের শেষ। ইনকাম ফ্রম হাউস প্রপার্টি ছিল এতটুকু পর্যন্ত। এখন আমাদের ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন, এটা আসবে ডি নাম্বারে। হ্যাঁ, নাম্বারটা একটু মেনশন করে দিন। এই এতক্ষণ এবিসি গেল, ডিটা এখানে পাশে লিখবেন, ভুল হবে না। আর এটা প্রফেশনাল, সো নাম্বারটা মেনশন করে দিবেন, ডি নাম্বার। সো ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন হচ্ছে টাকা 3,20,000 টাকা। এটা সুন্দর মতো লিখবেন, টাকা 3,20,000 চলে আসলো, ডাবল সাইন দিয়ে দেবেন। ডাবল সাইন মানে জেড টেনে দেয় আর কি। সো আমাদের ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনাল এটা ডিরেক্ট দেওয়া আছে কোশ্চেন, এটা আমাদের বের করতে হবে না। সো এটা আমরা ডাবল সাইন দিয়ে দিলাম। এটা এরকমই, এটা নর্মালি ডিরেক্টই দেওয়া থাকে। আর নয়তো ডিরেক্ট না থাকলেও ধরুন কয়েকটা ভ্যালু দেওয়া আছে, যা যা দেওয়া আছে এগুলো জাস্ট যোগ করে দিব, শেষ। ওকে, সো ওগুলো সাম আপ করে দিলেই হবে, গেল ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশন। এখন হচ্ছে ই নাম্বার, এটা একটু হ্যাঁ ক্লিয়ার আই হোপ। সো ইনকাম ফ্রম এগ্রিকালচার এখন আমরা বের করবো আর কি। ইনকাম ফ্রম এগ্রিকালচারের জন্য কোশ্চেনে দেওয়া আছে সেল অফ ক্রপস টাকা 2,60,000, তারপর লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড হচ্ছে টাকা 2,10,000, দেন প্রোডাকশন কস্ট হচ্ছে টাকা 1,50,000। ওকে, হি কুডন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, হ্যাঁ এটাও বলা আছে। এটার একটা মানে আছে যে যখন বলা থাকবে হি কুডন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, তখন আমরা ডিডাকশন বা কস্ট হিসেবে একটা সার্টেন পার্সেন্টেজ ধরতে হবে, 60% আর কি ধরতে হয়। যখন বলা থাকবে যে হি কুডন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, তখন এটা হবে আর কি। যাই হোক, সো প্রথমে আমরা ইনকামের বিষয়গুলোতে আসি। ইনকাম ফ্রম এগ্রিকালচার, সেল অফ ক্রপস, এটা কিন্তু আমাদের ইনকাম 2,60,000, এটা ইনকাম হিসেবে আসবে। লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, এটাও আমাদের ইনকাম হিসেবে আসবে বেসিকলি। লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড, আমাদের যে এগ্রিকালচারাল ল্যান্ড আছে সেটা আমরা লিজ দিচ্ছি, লিজ দিলে তো টাকা আসে। সো এটা হচ্ছে 2,10,000 টাকা, এই দুটো আমাদের ইনকাম হিসেবে আসবে। এখন দেখি আমরা সেল, এই যে ইনকাম ফ্রম এগ্রিকালচারে সেল অফ ক্রপসটা আসলো, লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ডও আসলো, এই দুটো যোগ করে 4,70,000 আসে। বাকিটা আমরা পরে দেখছি। এখন আমরা কোশ্চেনে আসি আবার। সো লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড ছিল 2,10,000, এরপর বলেছে প্রোডাকশন কস্ট টাকা 1,50,000। এটা কিন্তু আমরা নিয়ে নিতে পারতাম, প্রোডাকশন কস্ট এটা আমরা নিয়ে বাদ দিয়ে মানে ডিডাক্ট করে লাস্ট এন্ডিং ক্যালকুলেশনটা আমরা দেখাতে পারতাম। কিন্তু এরপরে আরেকটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে যে হি কুডন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্ট। সো প্রোডাকশন কস্ট যে 1,50,000 টাকা এসেছে, এটা অ্যাকচুয়ালি সার্টেন না, বা এটা হচ্ছে কনফার্মড কোনো অ্যামাউন্ট না, কারণ উনি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করেননি। উনি মানে মোর লাইকলি একটা অ্যাজাম্পশনের বেসিসে, মানে এখানে হ্যাঁ কিছুটা লজিকও আছে, বাট লজিকের পাশাপাশি এখানে খানিকটা অ্যাজাম্পশনও আছে। উনি মানে ওনার যেটা মনে হয়েছে যে এভাবে অ্যাজিউম করলে এটা লজিক্যাল হতে পারে, সেটার বেসিসে উনি কিন্তু একটা অ্যাজাম্পশন ধরে নিয়েছেন যে প্রোডাকশন কস্ট 1,50,000 টাকা। বাট এটা কিন্তু কোনো উনি অ্যাকাউন্ট মেনটেন করেননি যে যেখানে ডিরেক্ট লেখা আছে কোন কোন কস্ট হয়েছে, তাহলে সেটা হচ্ছে অ্যাকিউরেট রেজাল্টস। বাট যেহেতু সেটা নেই, এটাকে আমরা অ্যাকিউরেট রেজাল্ট ধরতে পারবো না 1,50,000, কারণ হি কুডন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস বলা আছে। সো আমাদের হচ্ছে এখন মনে রাখতে হবে যে যেহেতু কিছু বলা নেই, আমাদের প্রোডাকশন কস্টটা ক্যালকুলেট করে নিতে হবে, কারণ প্রোডাকশন কস্টের এই ভ্যালুটা ভেগ ভ্যালু, এটা কিন্তু অ্যাকিউরেট ভ্যালু না, এটা একটা অ্যাজাম্পশনের বেসিসে ভ্যালু বের করা। সো আমাদের অ্যাকিউরেট ভ্যালুর জন্য মোটামুটি মানে 95% ধরি, 95% একটা অ্যাকিউরেট রেজাল্টের জন্য আমাদের একটা পার্সেন্টেজ ধরে নিতে হবে। এখন সেই পার্সেন্টেজের বেসিসে যেটা আসবে সেটা আমাদের হবে প্রোডাকশন কস্ট। এটা আমরা ধরবো না 1,50,000 ধরবো না, ওটা ধরবো। কিন্তু ওটা আমরা কীভাবে বের করবো? সো বেসিকলি আমাদের এখানে দুটো ইনকাম দেওয়া আছে, সেল অফ ক্রপস আর লিজ অফ এগ্রিকালচারাল ল্যান্ড।
নর্মালি আমরা যখন প্রোডাকশন কস্টটা বের করি তখন লিজের কোনো কাজ নেই, লিজটা আসবে না, সেল যেটা থাকে সেটা আসে। সো এখানে সেল অফ ক্রপস যেটা আছে সেটা আসবে, নর্মালি সেল যেগুলো থাকে সেগুলো আসে, বাট লিজিং আসে না নর্মালি। সো ইনকাম ফ্রম এগ্রিকালচারের আন্ডারে সেল অফ ক্রপস দেওয়া আছে 2,60,000 টাকা। এই 2,60,000-এর 60% হবে হচ্ছে প্রোডাকশন কস্ট। সো এখানে যদি 2-3টা ধরেন সেল থাকতো, সেক্ষেত্রে প্রত্যেকটা সেল আমরা যোগ করে টোটাল যে ভ্যালুটা আসতো সেটার ওপর 60% ধরতাম, তাহলে আমাদের প্রোডাকশন কস্টটা আসতো। এবং 60% আমরা কখন ধরবো? যখন কোশ্চেনে স্পেসিফিকলি বলা থাকবে যে হি কুডন্ট মেনটেন প্রপার বুকস অফ অ্যাকাউন্টস, ঠিক তখন। যদি এটা বলা না থাকে তাহলে প্রোডাকশন কস্ট যেটা দেওয়া আছে সেটা বাদ দিলেই হয়ে যাবে। ওকে, সো আমাদের সেল অফ ক্রপস হচ্ছে 2,60,000, এখানে একটা সেলই দেওয়া আছে। সো এই 2,60,000 ইন্টু 60% যেটা আসবে সেটা হচ্ছে আমাদের প্রোডাকশন কস্ট। এই যে প্রোডাকশন কস্ট 2,60,000 ইন্টু 60% আমাদের আসে হচ্ছে 1,56,000 টাকা। সো আমাদের টোটাল ইনকাম ছিল 2,60,000 ইন্টু 2,10,000, টোটাল 4,70,000। আর প্রোডাকশন কস্ট আমরা ক্যালকুলেট করে বের করেছি 1,56,000, কারণ 2,60,000 ইন্টু 60% তো 1,56,000-ই আসবে। সো এখন আমরা ইনকাম থেকে কস্ট বাদ দিই, তাহলে থাকে 3,14,000। এটা হচ্ছে আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার। আচ্ছা, আমি একটু হচ্ছে আপনাদের এটা একটু দেখাই, দেখি এটা অ্যাকিউরেসির জন্য হচ্ছে আমরা কনফার্ম করি। ওকে, ইন্টু 26,00,00 1,56,000, এই যে 1,56,000। সো 1,56,000 যখন আমরা বাদ দিচ্ছি কত থাকছে? 3,14,000 থাকছে। সো এটা বেসিক্যালি আমাদের ইনকাম ফ্রম এগ্রিকালচার ছিল। ওকে, আমরা লাস্টলি দেখেছিলাম ইনকাম ফ্রম এগ্রিকালচার। এখন আমরা দেখব এফ নাম্বার, মেনশন করে দিব এফ নাম্বার, ক্যাপিটাল গেইনটা দেখব। সো হি পারচেসড আ মেশিন অফ টাকা 2 lakhs which is sold at টাকা 3,10,000 within the 5 years. ওকে, 5 years বলা আছে। সো বেসিকলি উনি একটা মেশিন উনি পারচেস করেছেন 2 লক্ষ টাকা দিয়ে, যেটা আমরা পারচেস করি সেটা আমাদের কস্ট। আর হুইচ হি সোল্ড অ্যাট টাকা 3,10,000। সো উনি সোল্ড যেটা আমরা করি সেটা বেসিক্যালি আমাদের রেভিনিউ বা আর্নিং। সো আমাদের রেভিনিউ বলতে পারি বা আর্নিং বলতে পারি হচ্ছে 3,10,000 টাকা, আর আমাদের কস্ট হচ্ছে 2 লাখ টাকা। এটাই হচ্ছে মানে 3,10,000 থেকে 2 লাখ বাদ দিলে যেটা থাকবে সেটাই হচ্ছে বেসিক্যালি আমাদের ক্যাপিটাল গেইন বা আর্নিং। আর্নিং মানে যেটা আমরা আয় করছি, আর ক্যাপিটাল গেইন মানে ক্যাপিটাল হিসেবে আমরা যেটা অর্জন করছি, সেটা কিছুই না। আচ্ছা, এখানে একটা ক্যালকুলেশনটা দেখেন, এটা তেমন কিছুই না। এটা সোল্ড 3,10,000 মাইনাস হচ্ছে 2 লাখ টাকা, বাদ দিলেই হচ্ছে 1,10,000 চলে আসে। এটা তেমন কিছুই না, কিন্তু এখানে একটা প্যাচ আছে, সেটা হচ্ছে এখন কিছু করতে হবে না, বাট এটা হতে পারে আর কি। যদি হয় সেক্ষেত্রে কি করবেন, সেটা উইদিন দি 5 ইয়ার্স হচ্ছে বলা আছে। এজন্য আমরা আমাদের 2 লক্ষ টাকা যেটা দেওয়া আছে সেটাই হচ্ছে আমরা নিয়েছি, তাই না? যে হি পারচেসড আ মেশিন অফ টাকা 2 lakhs এবং উইদিন দ্য 5 ইয়ার্স বলা আছে, ঠিক আছে? অফ অ্যাকোয়ারিং সেলস কমিশন ওয়াজ টাকা 12,500। আচ্ছা, সেলস কমিশনটা আমরা এখানে আনবো না, এটা কেন দরকার নাই। এখানে 5 ইয়ার্স বলা আছে, 5 ইয়ার্সের মধ্যে বলা থাকলে যা আছে সেভাবেই হবে, কিন্তু 5 ইয়ার্সের মধ্যে যদি বলা না থাকে সেক্ষেত্রে নর্মালি আমরা 60%ই নেই, অ্যাজ ফার অ্যাজ আই নো। একটু দেখি দাঁড়ান, ইন্টু এই ভ্যালুটা আসে। সো ধরেন হচ্ছে ইনকাম ফ্রম এগ্রিকালচারে না, সরি, ক্যাপিটাল গেইনে তো এখানে হচ্ছে 2 লক্ষ টাকা পারচেস বলা আছে, এরপর 3,10,000 টাকা সেল করেছে সেটাও বলা আছে, উইদিন দ্য 5 ইয়ার্স বলা আছে। বাট উইদিন দ্য 5 ইয়ার্স যদি বলা না থাকতো সেক্ষেত্রে আমরা 60% হচ্ছে কস্ট ধরে নিতাম, বুঝেছেন? যে আমরা সেখানে বিজনেস মানে টোটাল তো হয় 100%, এর মধ্যে 40% বিজনেস পারপাসে, বাকি 60% ধরি আমরা এগ্রিকালচারাল পারপাসে অর আদার পারপাসে। সো সেই 60%টা আমাদেরকে কস্ট হিসেবে দেখাতে হতো। সো 60% ধরলে আমাদের 1,86,000 টাকা হয়, সেটা আমরা বাদ দিতাম। আমরা এই যে
কত 2 লক্ষ টাকা বাদ না দিয়ে এই অ্যামাউন্টটা বাদ দিতাম যদি আমাদের উইদিন দ্য 5 ইয়ার্স না বলে বলতো যে মোর দেন 5 ইয়ার্স অর সামথিং, বাট আই গেস উইদিন দ্য 5 ইয়ার্সই মোস্ট লাইকলি থাকার কথা। সেক্ষেত্রে আমরা এইভাবেই বের করবো, এটা তেমন কিছুই না, আর সেলস কমিশনটা এখানে আসে না। সো অফ অ্যাকোয়ারিং for 5 years of acquiring a sales commission was টাকা 12,500, সেখানে যেটা ছিল সেটাই 1,10,000ই থাকবে। ওকে, আচ্ছা এরপরে আবার এফ নাম্বার এসেছে, দুটো এফ আর কি। নেক্সট এফে কি বলেছে, এই এফ তো শেষ হয়েছে, সেলস কমিশন ওয়াজ টাকা 12,500 এখানে। নেক্সট এফ নাম্বারে বলা আছে ইনকাম ফ্রম আদার সোর্সেস। হ্যাঁ, এখন আদার সোর্স থেকে ইনকাম কীভাবে হয়েছে সেটা আমরা বের করব। একটা দেওয়া আছে ডিভিডেন্ড ইনকাম টাকা 1.5 লক্ষ, আরেকটা হচ্ছে রয়্যালটি টাকা 60,000। ওকে, এটা ক্যালকুলেট কীভাবে করবো আমরা দেখি। ইনকাম ফ্রম আদার সোর্সেস, আমাদের কোশ্চেনে ডিভিডেন্ড বলা আছে 1.5 লক্ষ টাকা, রয়্যালটি বলা আছে 60,000 টাকা। সো 1.5 লক্ষ টাকা আমরা কিন্তু ইনকাম বের করছি। সো আমরা সবসময় মনে রাখবো ডিভিডেন্ডের ক্ষেত্রে যে ইনকামটা কোশ্চেনে দেয়া থাকবে সেই ইনকামের 90% ইনকাম নর্মালি আমরা ইনকাম হিসেবে ধরবো। কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটার 90% আমরা হচ্ছে আর্নিং বা ইনকাম হিসেবে ধরবো, বাকি 10% আমরা হচ্ছে ট্যাক্স বা কস্ট হিসেবে ধরবো। রয়্যালটির ক্ষেত্রে হচ্ছে কোশ্চেনে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেই ভ্যালুর 80% আমরা ইনকাম হিসেবে ধরবো, বাকি 20% আমরা কস্ট বা ট্যাক্স হিসেবে ধরবো। এখন দেখেন কোশ্চেনে ডিভিডেন্ড দেওয়া আছে 1.5 লক্ষ টাকা, সো সেটা 90% আমরা হচ্ছে আর্নিং হিসেবে ধরবো। তো কিভাবে, 1.5 লক্ষ ইন্টু 100/90, উপরে 100 নিচে 90 দেয়, এটা হচ্ছে সিস্টেম। সো বেসিকলি আমাদের 1.5 লক্ষর সাথে হচ্ছে 100 গুণ দিতে হবে এবং 90 দিয়ে ভাগ দিতে হবে, কারণ টোটাল অ্যামাউন্ট কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটার 90%টাই হচ্ছে, সেটা 90%ই হচ্ছে আমাদের ইনকাম। সো আমাদের এই 90% ভ্যালুটা ক্যালকুলেট করার পরে আসে হচ্ছে 1,66,667 টাকা, এটা হচ্ছে আমাদের ইনকাম। আবার রয়্যালটির ক্ষেত্রে কোশ্চেনে দেওয়া আছে 60,000, এটার হচ্ছে 80% আমাদের ইনকাম। সো 60,000 ইন্টু 100/80 দিলে হচ্ছে যে ভ্যালুটা আসবে সেটা বেসিক্যালি আমাদের ইনকাম। সো এই দুটো যোগ করে দিলে যে ভ্যালুটা টোটাল আসে সেটা কিন্তু আমাদের ইনকাম, ঠিক আছে। সো ইনকাম ফ্রম আদার সোর্সেস আমাদের টোটাল হয় 4,66,667 টাকা। ওকে, এতক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের ইনকামটা গিয়েছে। হ্যাঁ, এখন আমি একটু একটা জিনিস ক্লিয়ার করি আপনাদের। এতক্ষণ এফ নাম্বার পর্যন্ত ইনকাম ফ্রম আদার সোর্সেস, এই যে এতটুক পর্যন্ত আমাদের সব ধরনের ইনকাম এসেছে। এই যে দেখেন এফ নাম্বার পর্যন্ত যা যা ছিল এগুলো সব আমাদের ইনকাম ছিল। সো এখন আমি একটা জিনিস বলি আপনাদের, আমরা তো প্রত্যেকটা ইনকাম দেখেন ডি, ই, এস, জি বা এফ আলাদা আলাদাভাবে বের করেছি, তাই না, এবং আলাদা আলাদাভাবে বের করে জেড টেনে দিয়েছি। এটা কিন্তু অবশ্যই করতে হবে যে প্রত্যেকটা ইনকাম আলাদা আলাদাভাবে বের করে জেড টেনে দিতে হবে। একসাথেও করা যায়, বাট আলাদা আলাদাভাবে যদি করি তাহলে আমরা জেড টেনে দিব। আর আলাদা আলাদাভাবে করাটা একটু সেফ, বিকজ বুঝতে সুবিধা হয়। যাই হোক, সো আলাদা আলাদাভাবে করলে জেড টেনে দিতে হবে মাস্ট। এখন আমরা এতক্ষণ পর্যন্ত যে ইনকাম ফ্রম আদার সোর্সেস পর্যন্ত ছিল আমাদের ইনকাম, এতক্ষণ পর্যন্ত টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম, এই প্রত্যেকটা যে জেড টেনে দিয়েছি টোটাল ইনকামগুলো যা যা ইন্ডিভিজুয়াল ইনকাম যা যা বের করেছি সবগুলো একসাথে এখন যোগ হবে। যেমন ধরেন 4,66,667, 1,10,000, আবার এখানে ধরেন 3,14,000, যা যা ছিল এই যে ই নাম্বার, ডি নাম্বার, এফ নাম্বার যা যা ছিল সব ভ্যালু আমরা যোগ করলে আমাদের টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম আসবে। সেটা আমাদের একটু পরেই লাগবে যখন আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করব তখন। সো আমরা এখানেও দেখাতে পারি, এখানে আমি জাস্ট বলে রাখলাম, এখানেও দেখাতে পারি, অথবা পরবর্তী পেজে আমরা ট্যাক্স লায়াবিলিটি যখন ক্যালকুলেট করব তখনও দেখাতে পারি যে টোটাল ইনকাম হচ্ছে এত, সো আমাদের এটা ওটার বেসিসে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করতে হবে। যাই হোক, সো ইনকামের কাজ এখন আমাদের শেষ, এখন আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের কাজ আসবে। এখন দেখেন হি হ্যাজ মেড ফলোয়িং ইনভেস্টমেন্ট ডিউরিং 2023 to 2024, এখানে ভুলে 2013 দিয়ে দিয়েছে। যাই হোক, যাই হোক 2023 to 2024। ওকে, সো আমরা এখন এই যে ইনভেস্টমেন্ট বলা আছে না, এতক্ষণ তো আর্নিং ছিল, এখন আমরা ছোট্ট একটা কাজ, মানে ছোট্ট একটা বলতে এটা অল্প একটা কাজ, কম একটা কাজ, তেমন কিছু না,
এই যে যেই ইনভেস্টমেন্টগুলো দেওয়া আছে, ফলোয়িং ইনভেস্টমেন্ট যা যা দেওয়া আছে, সেটার বেসিসে আমরা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বের করব। ওকে, ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের জন্য একদম প্রথমে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে, দেখেন, একদম শুরুতে আমাদের স্যালারি ইনকামে একটা জিনিস ছিল, সাবস্ক্রিপশন টু আরপিএফ 10%। এই জিনিসটা আমরা এমপ্লয়ারও দেয়, আবার এমপ্লয়িও দেয়। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে সাবস্ক্রিপশন টু আরপিএফ, এটা ধরেন 10% বলা আছে, এবং যখনই ব্র্যাকেটের মধ্যে বলা থাকবে যে মেনশন করা থাকবে যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন অলসো সেম মানে কি, মানে এমপ্লয়ি যেটা কন্ট্রিবিউট করেছিলেন সেটাই হচ্ছে এমপ্লয়ারও কন্ট্রিবিউট করেছেন। সো এখানে তো আমরা যখন ইনকাম দেখাই তখন নর্মালি আমাদের এমপ্লয়ারের অ্যামাউন্ট আসে, কারণ এমপ্লয়ার হচ্ছেন মিস্টার চৌধুরী। সো আমরা যখন ইনকাম দেখাই তখন এমপ্লয়ারের ভ্যালুটা আসবে। বাট আমরা যখন ইনভেস্টমেন্ট দেখাবো তখন আমাদের এমপ্লয়ারের ভ্যালুটা তো আসবেই, পাশাপাশি এমপ্লয়ির ভ্যালুটাও আসবে। সো আমাদের ইনকামের ক্ষেত্রে শুধুমাত্র এমপ্লয়ারের টাকাটা আসে, আর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনের টাকাই আসে। সো এখানে আরেকবার ক্লিয়ার করে দিই, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন অলসো সেম মানে এমপ্লয়ি যেটা কন্ট্রিবিউট করেছিলেন সেটাই এমপ্লয়ার কন্ট্রিবিউট করেছেন। সো তার মানে দুটোই সেম। সো এখন এটা কিভাবে হবে, আমরা সাবস্ক্রিপশন টু আরপিএফ 10% বের করেছিলাম, মানে বেসিক ইনকামের 10%, ওটা ছিল 91,200 আমি যতদূর মনে করতে পারি। সেই 91,200 টাকা এমপ্লয়ার দিয়েছিলেন, সেটা আমরা আর্নিং হিসেবে নিয়েছিলাম। আবার সেই 91,200 টাকা এমপ্লয়িও দিয়েছিলেন, যেটা আমরা তখন নিইনি, বাট এখন নিব, এখন আমরা দুটোই নিব। সো এখন বেসিক্যালি আমাদের এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়িজ কন্ট্রিবিউশন দুটোই আসছে। দেখেন 91,200 প্লাস 91,200, সো টোটাল 1,82,400। এমপ্লয়ার অ্যান্ড হচ্ছে এমপ্লয়ি দুটোই আসবে, ঠিক আছে? ওকে, হ্যাঁ দুটোই আসবে সুন্দর মতো। তো আমাদের টোটাল আসে 1,82,400। ইনভেস্টমেন্টে এমপ্লয়ি দুটোই আসবে। ওকে, এখন আমরা হি হ্যাজ মেড ফলোয়িং ইনভেস্টমেন্ট ডিউরিং 2023 to 2024, এখানে যা যা আছে সেগুলো থেকে যেগুলো লাগবে সেগুলো নিব। বাট এগুলোর বাইরে আমরা একদম ইনকাম ফ্রম স্যালারিতে প্রথমে চলে যাব। সেখান থেকেও মানে আমরা যখন ইনভেস্টমেন্ট অ্যালাউন্স ক্যালকুলেট করব তখন তো কিছু সার্টেন জিনিস দেওয়াই থাকবে। সেগুলো ছাড়া হচ্ছে একদম স্টার্টিংয়ে আমাদের যে ইনকাম ফ্রম স্যালারিটা ছিল সেখানে জাস্ট একটা জিনিস জেনারেলি থাকে যে ইনভেস্টমেন্ট টু আরপিএফ, সেখান থেকে আমরা এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনের পার্সেন্টেজ, মানে দুজনের পোর্শনটা ইনশাল্লাহ নিব এরকম। ওকে, ওটা নেওয়ার পরে মানে 2023 to 2024 নাম্বার 1 দেখেন, পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি অফ টাকা 2,50,000, প্রিমিয়াম গিফটস টাকা 30,000। প্রিমিয়াম গিফটস টাকা 30,000 এটা তেমন কিছুই না, এটা আমাদের লাগবে না, মানে এটা আমাদের আসবে না কোনো ক্যালকুলেশনে। প্রিমিয়াম গিফটস টাকা 30,000। সো পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি অফ টাকা 2,50,000। সো আমরা মনে রাখবো যে যখন পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি মানে জীবন বিমা অ্যাকচুয়ালি। সো যখন আমরা পারচেস করছি লাইফ ইন্স্যুরেন্স পলিসি এবং সেটা কোশ্চেনে একটা অ্যামাউন্ট দেওয়া আছে 2,50,000, সেটার ওপর হচ্ছে আমরা একটা 10% ধরবো, এটা নিয়ম আর কি। সো পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স যেই ভ্যালিউটা কোশ্চেনে দেওয়া থাকবে 2,50,000 দেওয়া আছে, পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি মানে জীবন বিমার টাকা কোশ্চেনে দেওয়া আছে 2,50,000 টাকা। সো সেটার ওপর বেসিকলি আমরা পুরো টাকাটা আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স হিসেবে দেখাবো না, যে টাকাটা কোশ্চেনে দেওয়া থাকবে, এখানে 2,50,000 আছে, সেই টাকাটা ইন্টু 10% আমরা নিব। তারপর ক্যালকুলেট করে যেটা আসবে সেটা আসবে হচ্ছে আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্সে, এবং সেটা আমাদের বেসিক্যালি পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স হিসেবে গণ্য হবে। সো 2,50,000 ইন্টু 10% করলে হয় হচ্ছে 25,000 টাকা আসলো। এরপর কোনটা আসে দেখি। ওকে, পারচেস অফ সেভিং সার্টিফিকেট, এটা পুরোটাই আসে, ইফ আই এম নট রং, হ্যাঁ এটা পুরোটাই আসবে। পারচেস অফ সেভিং সার্টিফিকেটে কোনো ক্যালকুলেশনের দরকার নেই, এটা নিয়ম আর কি, এটা কোনো ক্যালকুলেশন আপনাদের লাগবে না। সো পারচেস অফ লাইফ ইন্স্যুরেন্স পলিসি, লাইফ ইন্স্যুরেন্সের কথা যখনই আসবে তখনই যে ভ্যালুটা আছে সেটার উপর 10% ধরবো। আর পারচেস অফ সেভিং সার্টিফিকেটটা পুরোটাই আসবে 2,00,000 টাকা। পারচেস অফ ল্যাপটপ আসবে না, এটা ব্যক্তিগত পার্সোনাল। পারচেস অফ শেয়ার্স ফ্রম আইপিও এটা আসবে। শেয়ার্স ফ্রম আইপিও এটা বেসিক্যালি আমরা হচ্ছে শেয়ার্স ফ্রম আইপিও মানে আইপিও ইনিশিয়াল পাবলিক অফারিং, এটার শেয়ার হচ্ছে আমরা কিনছি। যখন আমরা শেয়ার কিনছি তখন বেসিক্যালি শেয়ার কেনার রিজন হচ্ছে
আমরা ওই কোম্পানিতে ইনভেস্ট করছি। আমরা যখন কোনো একটা কোম্পানিতে ইনভেস্ট করতে চাই তখন সেই কোম্পানির শেয়ার কিনি। সো এটা অবভিয়াসলি ইনভেস্টমেন্ট হিসেবে আসবে। সো এই 50,000 টাকাটা পুরোটাই আসবে। 2 লাখ আসছে আমাদের সেভিং সার্টিফিকেট, আর শেয়ার্স ফ্রম আইপিও 50,000 এসেছে। এরপর হচ্ছে আমরা দেখি আর কি আছে। পারচেস অফ শেয়ার্স ফ্রম আইপিও তো গেল। ইনভেস্টমেন্ট টু আ পার্টনারশিপ বিজনেস, এটা আসবে না। ডোনেশন টু জাকাত ফান্ড, এটা তো আমাদের পার্সোনাল, এটা আসবে না। আর পার্টনারশিপ বিজনেস, এটা একটা আরেকটা বিজনেস, এটা আসবে না এর জন্য। আর ডোনেশন টু ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন সেট আপ ইন মেমোরি অফ দি লিবারেশন ওয়ার, টাকা 50,000, এটা আসবে কারণ এটা ন্যাশনাল লেভেলে বলা হচ্ছে এজন্য। ডোনেশন টু মেক আ লোকাল চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, এটা আসবে না। এটা চিলড্রেন্স প্লেগ্রাউন্ড করছি, এটাও আমার পার্সোনাল কারণেই করছি বা সোসাইটাল কন্ট্রিবিউশনের জন্য, এটা আসবে না। সো ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন মানে হচ্ছে এটা আমরা প্রফেশনাল ইনভেস্টমেন্টের কারণে করছি, ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন, এর জন্য এটা আসছে 50,000 টাকা। এই যে ডোনেশন টু ন্যাশনাল লেভেল, এটাও 50,000 টাকা। সো এগুলো যোগ করে দিলাম, এখন আমাদের টোটাল এসেছে 5,07,400 টাকা। এটাও জেড টেনে দিব, গেল। সো এখন আমি আপনাদেরকে একটা জিনিস বলি, আমি যে আপনাদেরকে একটু আগে বললাম টোটাল ইনকাম আমাদের ক্যালকুলেট করতে হবে, করে যে ভ্যালুটা আসে সেটা আমাদের টোটাল কম্প্রিহেন্সিভ ইনকামের ভ্যালু, মানে ইন্ডিভিজুয়াল ইনকামগুলো যোগ করে ইন্ডিভিজুয়ালও তো টোটাল ইনকাম এসেছে, তাই না? ইন্ডিভিজুয়াল আলাদা করেও তো টোটাল ইনকাম এসেছে। সেই টোটাল ইনকামটা একবারে যোগ করলে আমাদের টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম আসে, সেটা গেল। এরপর আবার আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আসে, এটা টোটাল হচ্ছে এত, এটাও গেল। এখন আমাদের ইনকাম বা ইনভেস্টমেন্টের পোর্শন শেষ। এখন আমাদের দুটো জিনিস বাকি থাকে, যেটা আমাদের কস্ট হিসেবে আসে অ্যাকচুয়ালি। আমাদের ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করতে হয় না, সেই ট্যাক্স লাইবিলিটি থেকে হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্যাক্স এবং রিবেট বাদ দিতে হয় সেটার জন্য, এবং সেই ট্যাক্স লাইবিলিটিটা আমরা আমাদের টোটাল ইনকাম এবং ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের বেসিসে বের করি। কীভাবে করি সেটা আমরা একটু পরে বা পরবর্তী লেকচারেই দেখব। ওকে, সো এতক্ষণ পর্যন্ত হচ্ছে আমরা টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম বের করা শিখেছি এবং ইনভেস্টমেন্ট অ্যালাউন্স বা টোটাল ইনভেস্টমেন্ট অ্যালাউন্স যেটাই বলি সেই দুটো বের করেছি। এই যে টোটাল ভ্যালু আর টোটাল ইনকামটা হচ্ছে টোটাল মানে যোগ করার পরে সাম আপ করার পর সবগুলো টোটাল ভ্যালুটা এখানে লিখে দিতে পারি, কিংবা পরেও লিখে দিতে পারি, যাই হোক। এখন আমাদের ইনকাম ইনভেস্টমেন্টের কাজ শেষ। এখন হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেট করব। ফার্স্টলি প্রথমে অ্যাডভান্স ট্যাক্স ক্যালকুলেট করব, যেটা আমাদের বাদ দিতে হবে টোটাল ট্যাক্স লাইবিলিটি থেকে। তারপর হচ্ছে আমরা ট্যাক্স রিবেট বাদ দিব, যেটাও আমরা বাদ দিব ট্যাক্স লাইবিলিটি থেকে। ট্যাক্স লাইবিলিটি কীভাবে ক্যালকুলেট করে একটু পরে আমরা ইনশাল্লাহ শিখছি। সো ফার্স্টে আমরা অ্যাডভান্স ট্যাক্সটা বাদ দিই। ওকে, অ্যাডভান্স ট্যাক্স আমরা কীভাবে বাদ দিব? অ্যাডভান্স ট্যাক্সটা বেসিকলি আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস যেই ভ্যালিউসগুলো আছে, ইনকাম ফ্রম আদার সোর্সেসের আন্ডারে নর্মালি ডিভিডেন্ড এবং রয়্যালটি থাকে। ডিভিডেন্ড এবং রয়্যালটি না থেকে যদি অন্য কিছু থাকে তাহলে থাকলো, বাট আমাদের অ্যাডভান্স ট্যাক্সের ক্ষেত্রে শুধুমাত্র ইনকাম ফ্রম আদার সোর্সেসের ডিভিডেন্ড এবং রয়্যালটি আসবে, অন্য কিছু থাকলেও ডিভিডেন্ড এবং রয়্যালটিই আসবে। সো ডিভিডেন্টের ইনকাম পোর্শনটা আমরা বের করেছি 1,66,667, সেটা ছিল 90%। রয়্যালটির ইনকাম পোর্শন আমরা বের করেছি 75,000, সেটা ছিল 80%। এখন আমাদের ট্যাক্সটা বের করতে হবে। সো ডিভিডেন্টের ট্যাক্স বের করবো, আবার রয়্যালটির ট্যাক্স বের করবো। আগে আমরা ডিভিডেন্টেরটা বের করি। ডিভিডেন্টের টোটাল ইনকাম হচ্ছে 1,66,667, যেটা 90%। তাহলে আমরা ট্যাক্স বের করবো কত? বাকি থাকে 10%, সেই 10% হচ্ছে ট্যাক্স। সো ডিভিডেন্টের ট্যাক্স কত হবে? ডিভিডেন্ট সমান 1,66,667 ইন্টু 10%, তাকে হচ্ছে 16,667। ওকে, এটা গেল ডিভিডেন্টের ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স। এবার রয়্যালটি আমাদের আছে 75,000, যেটা 80% ইনকাম। রয়্যালটি হচ্ছে আমাদের 75,000 টাকা ইনকাম, যেটা হচ্ছে 80%। আমাদের এখন ট্যাক্স হিসেবে দেখাতে হবে 20%। তাহলে রয়্যালটি আমরা ট্যাক্স হিসেবে কিভাবে দেখাবো? রয়্যালটি আমরা হচ্ছে যে ভ্যালুটা আছে 75,000 ইন্টু ট্যাক্স হিসেবে দেখাবো 20%। তাহলে 75,000 ইন্টু 20% 15,000 টাকা আসে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরও দুটো জিনিস এসেছে যেটা আমি আসলে একটু আগে মেনশন করি না, এখন করছি। অ্যাডভান্স ট্যাক্সে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে আসে হচ্ছে ডিভিডেন্ড আর রয়্যালটি। অ্যাডভান্স ট্যাক্সে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্সেস থেকে শুধুমাত্র ডিভিডেন্ড এবং রয়্যালটি আসে, আর আমাদের ইনকাম ফ্রম সিকিউরিটিস থেকে দুটো জিনিস আসবে।
দেখেন কোন দুটো জিনিস আমি বলছি। ইনকাম ফ্রম সিকিউরিটিস থেকে হচ্ছে আমাদের যেই দুটো নাকি তিনটা সেটা আসলে ডিপেন্ড করবে। এই কোশ্চেনের বেসিসে দুটো আসবে। কিভাবে দুটো? যেমন ধরেন আমরা এখানে গভর্নমেন্ট সিকিউরিটিসটা তো হচ্ছে নিয়েছিলাম, বাট আবার বাদ দিয়ে দিয়েছি, আবার জিরো কুপনও নিয়েছি, আবার বাদ দিয়ে দিয়েছি, কিন্তু ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিসটা এবং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার এই দুটো আমাদের আর্নিং হিসেবে এসেছে। সো বেসিকলি যেই দুটো আমাদের আর্নিং হিসেবে এসেছে সেই দুটোর একটা সার্টেন পোর্শনই আমাদের হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আসবে। কীভাবে? দেখেন, ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিস কোশ্চেনে দেওয়া ছিল 9,500 টাকা, ক্যালকুলেট করার পরে আমাদের এসেছে 10,000 টাকা। সো এই যে ডিফারেন্সটা, যেই 500 টাকা এক্সট্রা এসেছে সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্যাক্স। আবার ইন্টারেস্ট অন ডিবেঞ্চারের ক্ষেত্রে 19,000 কোশ্চেনে দেওয়া ছিল, আমাদের এসেছে 20,000। সো যত টাকা এক্সট্রা এসেছে তত টাকাই হচ্ছে আমাদের অ্যাডভান্স ট্যাক্স। সো 1,000 টাকা এক্সট্রা এসেছে, 20,000 মাইনাস কোশ্চেন মানে যেটা ক্যালকুলেট করলাম সেটা মাইনাস কোশ্চেনের দেওয়া ভ্যালু 19,000, তাহলে থাকে 1,000। 20,000 মাইনাস 19,000 সমান 1,000। এটা ইন্টারেস্ট অন ডিবেঞ্চারে। আবার হচ্ছে আপনাদের ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ, এটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু হচ্ছে 10,000 আর কোশ্চেনে দেওয়া আছে 9,500। সো এটা মানে ডিডাক্ট করলে আমাদের থাকে হচ্ছে 9,500, ডিডাক্ট করলে থাকে হচ্ছে 500। সো এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আসবে ট্যাক্সেবল গভর্নমেন্ট সিকিউরিটিজ 500। এই যে 500 আর 1,000 টোটাল, এখন এই চারটা যোগ করে ফেললেই হচ্ছে আমাদের টোটাল অ্যাডভান্স ট্যাক্সটা চলে আসবে, যেটা আমাদের ট্যাক্স লাইবিলিটি থেকে বাদ দিতে হয়। সো বেসিক্যালি আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আর টোটাল ইনকামটা তো আমাদের ইনকাম হিসেবে ছিল, আর অ্যাডভান্স ট্যাক্সটা আমরা ফাইনাল যেই ট্যাক্স লাইবিলিটিটা বের করবো সেটা থেকে আমাদের বাদ দিতে হবে। এবার আমরা ট্যাক্স রিবেট ক্যালকুলেট করা দেখি। ওকে, ট্যাক্স রিবেট ক্যালকুলেট করাটা এতক্ষণ যা শিখলাম সেটার কাছে কিছুই না, খুবই সহজ, একটু ঠান্ডা মাথায় শুনতে হবে। ট্যাক্স রিবেট আমরা ক্যালকুলেট করব, ট্যাক্স রিবেটটাও আমরা বাদ দিব ট্যাক্স লাইবিলিটি থেকে। সো বেসিক্যালি আমরা একদম শেষে ট্যাক্স লাইবিলিটি ক্যালকুলেট করি। ট্যাক্স লাইবিলিটি আমরা আমাদের টোটাল ইনকামের উপর ক্যালকুলেট করি। সেই ট্যাক্স লাইবিলিটিটা আমরা যখন টোটাল ইনকাম থেকে ক্যালকুলেট করি, ক্যালকুলেট করার পর আমরা ট্যাক্স রিবেট এবং অ্যাডভান্স ট্যাক্সটা বাদ দিয়ে দিই সেখান থেকে। সো আমরা এখন ট্যাক্স রিবেট ক্যালকুলেট করব। ট্যাক্স রিবেটটা বেসিক্যালি আমাদের টোটাল ইনকাম যত টাকা এসেছে, এখানে আমি উপরে লিখে রেখেছি এত, এটা হচ্ছে টোটাল ইনকাম, বাট এটা আপনারা একটু ফর্মালি লিখলে বেশি ভালো হয়। এটা আমি জাস্ট ইনফর্মালি প্র্যাকটিস করার জন্য এখানে ইনফর্মালি লেখা, বাট ফর্মালি টোটাল ইনকাম এত টাকা। টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম ইকুয়াল 49,98,031 টাকা, এভাবে লিখে দিবেন টাকা। বাট এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু না, মানে আমার ক্যালকুলেশনটা একটু ভুল আছে যোগে, কারণ আমি পরে আবার অনেক কিছু অ্যাড করেছিলাম, বাদ দিয়েছিলাম ফাইনালটা যখন করেছি। সো ফাইনাল ভ্যালুটা একটু ডিফারেন্সিয়েট করে, সো ফাইনাল ভ্যালুটা যোগ করলে একটু ভিন্ন ভ্যালু আসবে, বাট ওভারঅল ভিন্ন ভ্যালু বা যাই আসুক না কেন, টোটাল যোগ করে যেটা আসে সেটাই আমাদের টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম। সো আমরা এখন আপাতত এটাই ধরি, জাস্ট শেখার জন্য আর কি। যাই হোক, সো ট্যাক্স রিবেটটা হচ্ছে আমাদের কিভাবে বের করব, আমাদের টোটাল ইনকাম যতগুলো ইনকাম দেওয়া ছিল সেই সবগুলো ইনকাম আমরা যোগ করেছি। যোগ করার পর আমাদের টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম এসেছে। সেই টোটাল কম্প্রিহেন্সিভ ইনকামটা আমরা ধরি হচ্ছে এই টাকাটা, এই টাকার উপর 3% আমাদের ধরতে হবে, এটা সিস্টেম। সো 49,98,031 ইন্টু 30%, 3% করলে আমাদের একটা টাকা আসলো গেল। সো 3% অফ টোটাল ইনকাম, ট্যাক্স রিবেট 3 ভাগে করতে হয়, একটা হয় 3% অফ টোটাল ইনকাম, আরেকটা 15% অফ ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স। সো আমাদের ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স টোটাল যত টাকা এসেছে 5,07,400, সেটা ইন্টু 15% হবে, আসে হচ্ছে 76,110। এরপর আমাদের 10 লক্ষ টাকা, এই তিনটা। এখন এই তিনটার মধ্যে হুইচ এভার ইজ লোয়ার সেটা আমরা পিক করব ট্যাক্স রিবেট হিসেবে, ঠিক আছে? সো ট্যাক্স রিবেটটা আমরা কীভাবে ক্যালকুলেট করবো আবার বলি। 3% অফ টোটাল ইনকাম, মানে আমাদের টোটাল ইনকাম আলাদা ইন্ডিভিজুয়াল যে ইনকামসগুলো দেওয়া ছিল সেটা যোগ করে টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম এসেছে, সেটার ওপর 3% নিলে আমাদের প্রথম ট্যাক্স রিবেটটা আসে, মানে টোটাল কম্প্রিহেন্সিভ ইনকামে 3% প্রথম ট্যাক্স রিবেট, তারপর 15% অফ ইনভেস্টমেন্ট অ্যালাওয়েন্স সেকেন্ড ট্যাক্স রিবেট, আর থার্ডটা হচ্ছে 10 লাখ টাকা। এটা কোনো ক্যালকুলেশন না, এটা একটা অ্যাকচুয়াল ভ্যালু। সো এই তিনটা ভ্যালুর মধ্যে যেটা সবচেয়ে কম সেটা আমরা পিক করব। প্রথমটা ছিল 1,49,940, তারপরেরটা হচ্ছে 76,110, তারপরেরটা 10 লক্ষ টাকা। এই তিনটার মধ্যে যেটা সবচেয়ে কম সেটা হবে আমাদের ট্যাক্স রিবেট। কোনটা সবচেয়ে কম? 76,110 সবচেয়ে কম, এটা হচ্ছে আমাদের ট্যাক্স রিবেট, ঠিক আছে? সো 3% ক্যালকুলেট করে এটা আসবে, এটা আমরা লিখে ফেলবো। 15% ক্যালকুলেট করার পর ইনভেস্টমেন্ট অ্যালাউন্সের উপর এটা আমরা লিখে ফেলবো, আর 10 লক্ষ হুইচ এভার ইজ লোয়ার। সো 10 লক্ষটা আমরা আবার লিখে ফেলবো, না লিখলে কিন্তু আমাদের ক্যালকুলেশনে একটু মিসম্যানেজড হতে পারে আর কি। সো এটা আমরা লিখে ফেলবো।
যেটা ছোট সেটা পিক করব। ওকে, সো আমাদের ট্যাক্স রিবেট ক্যালকুলেট করা বের হয়েছে। এখন আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করা নেক্সট লেকচারে ইনশাল্লাহ দেখব। ওকে, এবার আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করা শিখব। সো বেসিকলি এতক্ষণ আমরা অনেক কিছু ক্যালকুলেশন শিখেছি, এখন আমাদের ফাইনাল ক্যালকুলেশন হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করা শেখা। ট্যাক্স লায়াবিলিটি সেই জিনিসটা যেটা আমরা টোটাল ইনকাম, ইন্ডিভিজুয়ালি অনেকগুলো ইনকাম বের করি আমরা ABCD করে, ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম সিকিউরিটিজ, ইনকাম ফ্রম এগ্রিকালচার, ইনকাম ফ্রম আদার সোর্সেস, ইনকাম ফ্রম বিজনেস অর প্রফেশনাল, তারপর ক্যাপিটাল গেইন। এই যে ইন্ডিভিজুয়ালি অনেকগুলো বের করলাম না, এগুলো সবগুলো একসাথে যোগ করে টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম আসে। সেই যেই আমরা ইনকামটা করছি অ্যানুয়ালি, সেই ইনকামটার উপর তো আমাদের অবভিয়াসলি ট্যাক্স দিতে হবে, তাই না? আমরা তো বার্ষিক বা বছরে আমাদের টোটাল ইনকাম কত হচ্ছে সেটা বের করছি, বছরে যত টাকা আমরা আর্ন করছি সেটার বেসিসে আমরা বছরে কত ট্যাক্স দিব সেটাও তো জানতে হবে, সেটা বের করতে হবে আর কি ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশনে। সো আমাদের টোটাল বছরে ইনকামের ওপর আমরা টোটাল বছরে ট্যাক্স কত দিব সেটাই আমাদের ট্যাক্স লায়াবিলিটি, সেটা আমরা এখন ক্যালকুলেট করা দেখব। সো আমাদের প্রথমে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করার জন্য টোটাল কম্প্রিহেনসিভ ইনকামটা জানতে হয়। আমরা কথার কথা ধরি আমাদের টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম এত টাকা, যদিও এটা অ্যামাউন্টটা ঠিক না, বাট আমরা শেখার জন্য ধরছি। ধরি 49,98,031 টাকা হচ্ছে আমাদের টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম। এখন আমরা এটার উপর ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করব। সো ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করার সিস্টেম কিন্তু এরকমই, সেটা আমি আপনাদেরকে বলছি, বাট সেটার আগে আমরা একটু ইনিশিয়ালি কী করবো সেটা জেনে নিই। সবসময় মনে রাখবো আমরা যে ম্যাথটা করছি সেটা কি একজন ছেলে নাকি একজন মেয়ে। প্রথমে দেখব মিস্টার চৌধুরী, উনি তো একজন মেল, তাই না? উনি তো ফিমেল না। সো যিনি মেল হবেন, মনে রাখতে হবে ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের যদি কোনো মেল থাকে তাহলে ম্যাথটা শুরু হবে 4 লক্ষ টাকা থেকে, 3.5 লক্ষ টাকা থেকে। হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো মেল থাকে সেক্ষেত্রে 3.5 লক্ষ টাকা থেকে, যদি কোনো ফিমেল থাকে তাহলে 4 লক্ষ টাকা থেকে শুরু হবে। আর যদি কোনো সিনিয়র সিটিজেন থাকে তাহলেও 4 লক্ষ টাকা থেকে শুরু হবে। সো এখানে 70 বলা আছে, তার মানে উনি সিনিয়র সিটিজেন, তার মানে এটা হচ্ছে 4 লাখ টাকা থেকে শুরু হবে, ঠিক আছে? সো আমাদের ম্যাথটা সুন্দর মতো 4 লক্ষ টাকা থেকে শুরু হয়েছে। এখন এখানে আরেকটা ব্যাপার আছে, আমরা তো এই 3টা জিনিস দেখলাম, বাট যদি ধরেন ডিসেবলড কোনো পার্সন থাকে সেক্ষেত্রে, মানে ফিজিক্যালি মেন্টালি না, অ্যাকচুয়ালি ফিজিক্যালি ডিসেবলড একজন পার্সন যদি থাকেন যার ট্যাক্স লায়াবিলিটি আমরা ক্যালকুলেট করছি এবং কোশ্চেনে বলা আছে তিনি ডিসেবলড মেনশন করা আছে, সেক্ষেত্রে 4,75,000 টাকা থেকে শুরু হবে। আবার ধরেন কোশ্চেনে বলা আছে যে ফ্রিডম ফাইটার্স, এটা মেনশন করা আছে, সেক্ষেত্রে 5 লক্ষ টাকা থেকে শুরু হবে। আরেকটা এখানে ব্যাপার আছে, যদি ধরেন একটা যার ট্যাক্স লায়াবিলিটি আমরা ক্যালকুলেট করছি তার বাচ্চা যদি বা তার সন্তান যদি স্পেশাল চাইল্ড হয়, সেক্ষেত্রে তিনি যত টাকা ট্যাক্স লায়াবিলিটি দিচ্ছেন বা যত টাকা দিয়ে শুরু করছেন সেই টাকাটা থেকে 50,000 টাকা পিছিয়ে তিনি ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট বা তার ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করা হয়, ঠিক আছে? তিনি ফিমেল হলে 50,000 টাকা পেছাবে, তিনি যদি মেল হন তাহলেও 50,000 টাকা পেছাবে, ঠিক আছে? এরকম। সো এখন আমাদের এখানে আমাদের সিনিয়র সিটিজেন আমরা দেখতে পাচ্ছি 70 ছিল আর উনি একজন মেল ছিল। নর্মালি একজন মেল যদি হন তাহলে ট্যাক্স লায়াবিলিটি আমরা ক্যালকুলেট করি 3.5 লক্ষ টাকা থেকে, বাট যেহেতু উনি সিনিয়র সিটিজেন এজন্য আমরা 4 লক্ষ টাকা থেকে শুরু করছি। সো শুরুটা কীভাবে করলাম এটা তো আমরা শিখলাম। সো যত টাকা থেকেই শুরু করি ইন্টু সবসময় 0% হবে। হ্যাঁ, এই যে 0%, 5%, 10%, 15%, 20%, 25%, 30%, এতটুকু পর্যন্ত এটা ফিক্সড, এটা এভাবেই হবে, ঠিক আছে? ওকে, আর এই যে ভ্যালুগুলো কীভাবে হবে, এই ভ্যালুগুলো হচ্ছে আমাদের টোটাল ইনকামের বেসিসে হবে, ঠিক আছে? সো প্রথম ভ্যালুটা শুধুমাত্র একটু ভিন্ন হয়, প্রথম ভ্যালুটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয়, ওটা তো আমি এক্সপ্লেন করেই দিলাম। বাট পরবর্তীগুলো অলমোস্ট সবই সিমিলার থাকে। পরবর্তীটা হবে হচ্ছে 1 লক্ষ টাকা, এটা ফিক্সড, এটা 5%। তারপরেরটা হবে হচ্ছে 4 লক্ষ টাকা, এটাও ফিক্সড 10%। তারপরেরটা হবে হচ্ছে 5 লক্ষ টাকা, এটাও ফিক্সড, এটা হচ্ছে 15%। তারপরেরটা হবে হচ্ছে 5 লক্ষ টাকা, এটাও ফিক্সড, এটা হচ্ছে 20%। তারপরেরটা হবে হচ্ছে 20 লক্ষ টাকা, এটাও ফিক্সড, এটা হচ্ছে 25%। তারপরে যে ভ্যালুটা থাকবে সেটা রিমেইনিং ভ্যালু, সেটা হচ্ছে 30%। যত টাকাই বাকি থাকুক পুরো টাকাটা ইন্টু 30%, শেষ, আর কিছু না।
তারপরে এই যে 1 লক্ষ ইন্টু 5% ইকুয়াল 5,000, এভাবে ক্যালকুলেট, এই যে সবগুলো যা যা দেওয়া আছে এগুলো ক্যালকুলেট করে যে ভ্যালু আসে সেটাই আমরা যোগ করে দিই। সো বেসিকলি আমরা কিভাবে করব, আমাদের হচ্ছে ধরেন, আচ্ছা কথার কথা ধরেন এখানে তো 49, আচ্ছা আগে আমরা এটার বেসিসে দেখি তারপর আরেকটা দেখব। 49,98,031 টাকা। সো প্রথমে আমাদের কিন্তু এই পুরো টাকাটা, এই যে এখানে যে খণ্ডে খণ্ডে যে সিস্টেমটা দেওয়া আছে, এখানে একটা খণ্ড সিস্টেম দেওয়া আছে, এই সিস্টেমের বেসিসে 49,98,031 টাকাটা আমরা ট্যাক্স লাইবিলিটি হিসেবে ক্যালকুলেট করব। সো প্রথমে আমাদের 4 লক্ষ টাকা গেল, 49 লক্ষ, এখন এই 4 লক্ষ টাকা আমরা 49,98,031 টাকা থেকে বাদ দিই, তারপর আবার 1 লক্ষ গেল, এই 1 লক্ষ আবার এখান থেকে বাদ দিই, তারপর 4 লক্ষ গেল, আবার এটা এখান থেকে বাদ দিই, 5 লক্ষ গেল, আবার এটা এখান থেকে বাদ দিই, 5 লক্ষ আবার বাদ দিই, 20 লক্ষ আবার বাদ দিই, তারপরে হচ্ছে আমাদের রিমেইনিং অ্যামাউন্ট ক্যালকুলেট করতে হবে। এখন এই রিমেইনিং অ্যামাউন্ট কীভাবে ক্যালকুলেট করব, এই যে এতক্ষণ যে টোটাল অ্যামাউন্টসগুলো বাদ দিলাম এই 49,98,031 টাকা থেকে, বাদ দেওয়ার পরে যেই ভ্যালুটা বাকি থাকে সেটাই বসিয়ে দিব, তাহলে সেটা হবে 11,48,031 টাকা ইন্টু 30%। সো রিমেইনিং অ্যামাউন্ট ইন্টু 30% হয়, রিমেইনিং অ্যামাউন্ট হচ্ছে আমাদের 11,48,031 ইন্টু আমাদের 30% হবে। সো এটা ক্যালকুলেট করে আসে হচ্ছে ধরেন 3,44,409 টাকা, ঠিক আছে। এখন আমরা আরেকটা জিনিস একটু দেখি, বাট সেটা দেখার আগে আমরা একটু ক্যালকুলেশনটা এটা করে নিই। দাঁড়ান, এখানে 4 লক্ষ, 1 লক্ষ, 5 লক্ষ, 4 5 9, 5 9 14, 5 14 19, 19 আর 20 হচ্ছে 39। সো 39 লক্ষ আমরা এখান থেকে বাদ দিই। হ্যাঁ, 49 আমরা দেখি ঠিক আছে নাকি, 39 লক্ষ বাদ দিব। দেখেন এখন এটা থেকে আমরা 39 লক্ষ বাদ দিব, ঠিক আছে, 39 লক্ষ বাদ দিব। সো আমাদের কত থাকে, 49 লক্ষ না, 49,98,031 টাকা থেকে 39 লক্ষ আমরা বাদ দিয়েছি। আই হোপ এটা 39 লক্ষই হয়, 4 লক্ষ 1 লক্ষ, হ্যাঁ এটা 39 লক্ষই হবে। এখানে একটু ধরাটা ভুল হয়েছে, কারণ এটা ফার্স্টে 3.5 লক্ষ টাকা ধরা হয়েছিল যেটার বেসিসে, বাট এটা অ্যাকচুয়ালি 10 লক্ষই হবে, যাই হোক আর কি। সো বেসিকলি আমাদের কত আসে, 10,98,031, এটাও 98 হবে এখানে একটু, সো এটা 10,98,031 হবে বেসিকলি। সো আমাদের হচ্ছে যেভাবে বললাম সেভাবেই আর কি, যে এই টোটাল টাকাটা আমরা যেই সিস্টেম ফলো করে আমাদের ডিভাইড করতে হবে সেই সিস্টেম ফলো করে ডিভাইড করব। সো টোটাল টাকাটা প্রথমে 4 লাখ দিতে হবে। প্রথমে কত দিতে হবে সেটা তো আমরা প্রশ্ন দেখে বুঝবো যে উনি ফিমেল মেল নাকি সিনিয়র সিটিজেন সেটা দেখে। সো প্রথমে 4 লাখ হলো, তারপর 1 লাখ, 4 লাখ, এগুলো সিস্টেম ওয়াইজ হবে, এভাবে গেল। আর লাস্টে রিমেইনিং অ্যামাউন্টটা থাকে, রিমেইনিং অ্যামাউন্ট বের করার জন্য আগের সব অ্যামাউন্টগুলো যোগ করে টোটাল আমাদের টোটাল ইনকাম থেকে বাদ দিতে হবে, তাহলে আমাদের থাকে হচ্ছে 10,98,031। সেই 10,98,031 হচ্ছে আমাদের রিমেইনিং অ্যামাউন্ট, সেটা ইন্টু হচ্ছে 30% হবে, তাহলে হচ্ছে আমাদের এটা ইন্টু 30% ক্যালকুলেট করার পরে, রিমেইনিং অ্যামাউন্ট ইন্টু 30% ক্যালকুলেট করার পরে আমাদের হচ্ছে ট্যাক্সের অ্যামাউন্টটা চলে আসে, এই তো। ওকে, তারপরে হচ্ছে আচ্ছা আমরা আরেকটা যে দেখবো সেটা একটু পরে দেখবো, বাট তার আগে আমরা কি করব তারপর বলি। সো আমাদের এই যে রিমেইনিং অ্যামাউন্ট ইন্টু 30% দেওয়ার পর তো আমাদের এই ভ্যালুটা আসলো, এরকম প্রত্যেকটা ভ্যালু ইন্টু 5%, 10%, 15%, 20%, 25%, প্রত্যেকটা ভ্যালু আমরা ক্যালকুলেট করে এরকম আসলো। আসার পরে ইন্ডিভিজুয়াল এই ট্যাক্সগুলো যোগ করে টোটাল ট্যাক্সটা আসলো। এই টোটাল ট্যাক্সটা থেকে হচ্ছে আমাদের ট্যাক্স রিবেট বাদ দিতে হবে। ট্যাক্স রিবেট এই যে যত টাকা আমরা কম ধরেছিলাম, ট্যাক্স রিবেট হিসেবে আমরা কত ধরেছিলাম, 76,110 টাকা, মানে এটা তো লোয়ার ভ্যালু ছিল, আমি কম বলতে এটাই বুঝিয়েছি। এই 76,110 টাকা বাদ দিব ট্যাক্স রিবেট হিসেবে। আবার অ্যাডভান্স ট্যাক্স হিসেবে আমি বাদ দিব এই যে এই চারটা যোগ করে যত হয় তত, 16,667, 15,500 আর 1,000 যোগ করে যত হয় এই পুরোটা অ্যাডভান্স ট্যাক্স হিসেবে এখান থেকে বাদ দিব। তারপর এই দুটো বাদ দেওয়ার পর যেটা থাকে সেটাই হবে হচ্ছে টোটাল পেয়েবল ট্যাক্সেবল লাইবিলিটি। টোটাল, আচ্ছা আমি এখানে টোটাল পেয়েবল ট্যাক্স লাইবিলিটি, ঠিক আছে, যেটা থাকবে সেটা টোটাল পেয়েবল ট্যাক্স লাইবিলিটি। ওকে, গেল, এই তো। তারপরে হচ্ছে যে এই দুটো বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকে, এই যে টোটাল ট্যাক্স থেকে এই দুটো বাদ দিলে যেটা থাকে সেটা হবে টোটাল পেয়েবল ট্যাক্স লাইবিলিটি। তারপর টোটাল যে অ্যামাউন্টটা আসলো সেটার উপর আমরা জেড টেনে দিব, শেষ। এখন আমরা বলছিলাম যে ধরেন
আমাদের টোটাল ইনকাম, ধরেন টোটাল কথার কথা জাস্ট আমি এটা আপনাদের বোঝানোর জন্য বলছি, টোটাল কম্প্রিহেন্সিভ ইনকাম ধরেন 20,000, এটা জাস্ট এমনি আমরা ধরছি র্যান্ডাম, সরি 20,000 না 20 লক্ষ, কি বলছি 20 লক্ষ। হ্যাঁ, এখন এটার উপর ট্যাক্স লায়াবিলিটি আমরা ক্যালকুলেট করব, ঠিক আছে? কিভাবে ক্যালকুলেট করব? সো এটার উপর আমরা ট্যাক্স লায়াবিলিটি ক্যালকুলেট করার জন্য আমাদের সিস্টেম ফলো করতে হবে। সিস্টেম ফলো করার জন্য আমাদের প্রথমে ইনিশিয়াল ভ্যালুটা বসাতে হয়। ইনিশিয়াল ভ্যালু আমাদের তো একটা সিস্টেম ফলো করতে হয় একদম প্রথমে, তারপর সেই সিস্টেমের আন্ডারে আবার একটা ইনিশিয়াল ভ্যালু বসাতে হয়, সেই ইনিশিয়াল ভ্যালুর আবার আরেকটা সিস্টেম আছে। ইনিশিয়াল ভ্যালুটা আমাদের কোশ্চেন দেখে বলতে হয়, সো উনি ফিমেল নাকি মেল অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে। সো উনি একজন মেল, বাট উনি একজন সিনিয়র সিটিজেন, তো আমরা 4 লক্ষ টাকা থেকে শুরু করব। সো 4 লক্ষ ইন্টু 0%, 0% এটা তো ফিক্সড, যাই হোক। তারপরে 1 লক্ষ, 4 লক্ষ এগুলোও ফিক্সড, যাই হোক। সো 4 লক্ষ ইন্টু 0% ক্যালকুলেট করে 0ই আসে। এখন আমাদের এই যে প্রথমে আমরা কত ধরলাম, 4 লক্ষ, এই 4 লক্ষ টাকা আমরা 20 লক্ষ থেকে বাদ দিব, কত থাকে হাতে, 16 লক্ষ, ঠিক আছে? তারপর হচ্ছে আমরা আবার সিস্টেম ওয়াইজ 1 লক্ষ ইন্টু 5% ক্যালকুলেট করবো, আসে 5,000। তাহলে আবার 16 লক্ষ থেকে 1 লক্ষ বাদ দিলে থাকে হচ্ছে 15 লক্ষ। আবার হচ্ছে আমরা সিস্টেম ওয়াইজ 4 লক্ষ ধরবো, 4 লক্ষ ইন্টু 10%, তাহলে আসে হচ্ছে 40,000। তাহলে আবার হচ্ছে ওই 15 লক্ষ থেকে 4 লক্ষ বাদ দিব, থাকে হচ্ছে 11 লক্ষ। তারপর হচ্ছে আবার সিস্টেম ওয়াইজ আমরা 5 লক্ষ ইন্টু 15% ধরলাম, ওই 11 লক্ষ থেকে আবার 5 লক্ষ বাদ দিব, থাকে হচ্ছে 6 লক্ষ হাতে। সেই 6 লক্ষ থেকে হচ্ছে আবার এই যে সিস্টেম ওয়াইজ হচ্ছে আবার এখানে 5 লক্ষ ইন্টু 20% লিখলাম, ক্যালকুলেট করে এটা আসে। সো 5 লক্ষ আবার ওই 6 লক্ষ থেকে বাদ দিব, কত থাকে হাতে, 1 লক্ষ। এখন এখানে আমরা 20 লক্ষ টাকা ধরি না নর্মালি, বাট আমাদের তো টোটাল ইনকাম হচ্ছে 20 লক্ষ। সো 5 5 10, 4 10 14, 1 14 15, 4 15 19 লক্ষ, আমাদের হাতে আর থাকে হচ্ছে 1 লক্ষ। এখানে তাহলে আমরা কোন কারণে 20 লক্ষ নিব, তাই না? আমাদের টোটাল ইনকামের মধ্যে বাকি আছে 1 লক্ষ, তাহলে আমরা তো 20 লক্ষ নেওয়ার কোনো দরকারই নাই, বা এটা ভুল হবে নিলে। সো আমরা 1 লক্ষ বাকি আছে, সুন্দর মতো এখানে 20 লক্ষ না নিয়ে 1 লক্ষ টাকা নিব, 1 লক্ষ ইন্টু 25% হবে, তারপর ক্যালকুলেট করে যত আসে সেটাই হবে হচ্ছে আমাদের ট্যাক্সটা এই 1 লক্ষ টাকার জন্য, 1 লক্ষ ইন্টু 25%-এর জন্য। সো এই জায়গাটা অনেক সময় আমরা একটু ভুল করি, যে দেখা যায় যে ভ্যালু যখন বা অ্যামাউন্ট যখন কম হয় তখন কিভাবে ধরবো সেটা বুঝি না, অনেক ক্ষেত্রে নাই বুঝতে পারি, তো একটু কনফিউশন কাজ করতে পারে, এটা খুবই ন্যাচারাল। যেমন এখানে ধরেন আমার হাতে আছে 2 লক্ষ বা 3 লক্ষ, বাট এখানে নর্মালি আমরা 20 লক্ষ ধরি, তো তখন আমরা একটু কনফিউজড হয়ে যাই যে আমরা তো এখানে 20 লক্ষ ধরি, বাট আমার হাতে আছে 2 লক্ষ। সো এটা মনে রাখবো যে হাতে যত থাকবে ততই ধরবো। আমাদের সিস্টেমের জন্য যে 20 লক্ষ ধরতে হয় দেখে যে 20 লক্ষই ধরবো সেটা করা যাবে না, কারণ সেটা করলে ভুল হবে, কারণ হাতে বাকি আছে 2 লক্ষ বা 3 লক্ষ টাকা, এভাবে ধরবো। সো বেসিক্যালি আমাদের হাতে ছিল 1 লক্ষ টাকা, 1 লক্ষ ইন্টু 25% ক্যালকুলেট করে যেটা আসবে সেটা আমরা বসাবো ট্যাক্স হিসেবে। সো প্রত্যেকটা ট্যাক্স অ্যামাউন্টগুলো যোগ করে টোটাল ট্যাক্স চলে আসে, সেই টোটাল ট্যাক্স থেকে ট্যাক্স রিবেট আর অ্যাডভান্স ট্যাক্স বাদ দিলে টোটাল পেয়েবল ট্যাক্স লাইবিলিটিটা আসে। তারপর সেই ভ্যালুটা ডাবল জেড টেনে দিব, তাহলে হচ্ছে সেটা ডাবল জেড টেনে দিলে হচ্ছে সেটা ফাইনাল অ্যামাউন্ট হবে, যেটাকে আমরা টোটাল পেয়েবল ট্যাক্স লাইবিলিটি হিসেবে জানি। সো বেসিক্যালি আমাদের ট্যাক্স লাইবিলিটি কিন্তু এভাবেই ক্যালকুলেট করতে হয়। আই হোপ আপনাদের পুরো প্রসেসটা, পুরো ম্যাথসটা ইনশাল্লাহ ক্লিয়ার হয়েছে। পুরো ইন্ডিভিজুয়াল অ্যাসেসমেন্ট এক্সারসাইজ ইনশাল্লাহ আপনারা লেকচার্সগুলো প্রত্যেকটা দেখার মাধ্যমে পুরো সিস্টেম ইনশাল্লাহ বুঝে যাবেন। একটু মনোযোগ দিয়ে দেখবেন আর অবভিয়াসলি প্রপারলি প্র্যাকটিস করবেন।